একটা টার্গেট সেট করতেছি, বা ইন ফিউচার আমাদের আরেকটা টার্গেট থাকতে পারে, তো ওই টার্গেট অনুযায়ী কিভাবে আমরা আমাদের 4 বছরের ক্যারিয়ারটাকে সাজাবো, বা 4 বছরের জার্নিটাকে সাজাবো, যেন আমাদের ওভারঅল একটা কমপ্লিট প্রিপারেশন থাকে বা একটা কমপ্লিট নলেজ থাকে আমাদের প্রত্যেকটা স্টেপেই, যেন আমাদের বেটার ডিসিশন নিতে আমাদেরকে হেল্প করে। সো আমি শুরুতেই চলে যাব আহ সোহাইবের কাছে। সোহাইব হচ্ছে আমাদের কোডার ভাইয়ের কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্সের একজন ইনস্ট্রাক্টর, এবং এর পাশাপাশি আমাদের সিএসি ফান্ডামেন্টাল নামে একটা কোর্স লঞ্চ হবে খুব দ্রুত, যেখানে আমরা সিএসি আন্ডারগ্রেডে যা যা পড়ানো হয় ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই 4টা বছরে কিছু কোর কোর্স নিয়ে কাজ করছি, যে কোর কোর্সের কন্টেন্ট ডেভেলপিং এবং রেকর্ডিং ভিডিও, তারপর স্লাইডস এন্ড হচ্ছে নোটস কুইজ এগুলো বানাচ্ছে। সো সোহাইবের মোটামুটি একদম বুয়েট লাইফের শুরু থেকেই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ওর একটা এক্সপিরিয়েন্স আছে, ও অনেক ভালো কম্পিটিটিভ প্রোগ্রামিং করতো। দেন বুয়েটেও ওর হচ্ছে একাডেমিক যেই সিজিপিএ বলো সেটা খুবই ভালো, এবং ওয়ান অফ দ্য টপ স্টুডেন্টস অফ বুয়েট সিএসি 18 ব্যাচ, যার কারণে ও পরবর্তীতে বুয়েটের টিচার হিসেবেও জয়েন করার সুযোগ হয়েছে ওর, অ্যান্ড বর্তমানে ও ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছে। সো ওভারঅল আমি সোহাইবকে বলবো, সোহাইব তুমি যদি তোমার ছোট একটা ইন্ট্রোডাকশন, আমি যদিও দিয়ে দিছি, তারপর তুমি যদি তোমার ছোট একটা ইন্ট্রোডাকশন দিয়ে তুমি তোমার ওভারঅল একটা এই 4 বছরের সিএসির জার্নিটাকে ছোট করে বলো, এরপর আমি তোমাকে আরো কিছু ব্যাক অ্যান্ড ফোর্থ কোয়েশ্চেন করবো, আমাদের সাথে সোহাইব আছে, সচিন আছে, সবার কাছে এক এক করে যাব। এবং ইন দ্য মিন টাইম তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাদেরকে কমেন্টে জানাইতে পারো, তোমরা তো যারা জুমে জয়েন করছো তোমরা চ্যাটে জানাইতে পারো। আর আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের এই সেশনটা দেখতেছো এখন পাবলিকালি লাইভে, তোমরা সেশনটা শেয়ার দিতে পারো। যারা যারা ভবিষ্যতে সিএসসি তে ভর্তি হবে বা বর্তমানে তোমাদের ফ্রেন্ডরা সিএসসি তে ভর্তি হয়ে আছে, তাদের জন্য আমার আমার মনে হয় যে এই লাইফটা খুব বেশি উপকারী হবে, এবং আসলে অনেক ভালো একটা ইনসাইট তোমরা পাবা আজকের লাইফ থেকে। টু ইউ, সোয়াইপ। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে এখন? পারফেক্ট। ওকে। হ্যালো এভরিওয়ান। তো আমার নাম হচ্ছে সোহাইব, এন্ড আমাদের মিটিং এ হচ্ছে কি সোহাইব, আমি সোহাইব ছাড়াও আরেকজন সোহাইব আছে। তো খুবই কনফিউজিং বিষয়টা। এন্ড আমরা দুজনের আসলে বলা বলা যায় যে আমরা দুজনের রোলও সেম। আমরা দুজনই হচ্ছে বুয়েটে আগে অ্যাডজাঙ্ক্ট হিসেবে ছিলাম, এন্ড কারেন্টলি হচ্ছে ব্র্যাকে লেকচারার হিসেবে আছি। ওকে, সো আমি যদি হচ্ছে কি আমার একদম শুরু থেকে জার্নির কথাটা বলি, তো কম্পিউটার সায়েন্সের পিছনে আসলে আমার আগে থেকে একটা প্যাশন ছিল। সো আমরা যখন শুরুতেই হচ্ছে যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হই, সো প্রোগ্রামিং রিলেটেড হচ্ছে কি বেশ ভালো একটা ইন্টারেস্ট কাজ করতো তখন থেকে। আসলে কম্পিটিটিভ কম্পিটিটিভ প্রোগ্রামিং এর পিছনে একটা এফোর্ট আমরা দিছিলাম, অনেকেই ছিল আমাদের সময় হচ্ছে কি এফোর্ট আরো অনেক বেশি দিত মানুষজন। এন্ড এখনো মানুষজন দিয়ে যাচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর পিছনে এফোর্ট। এন্ড দেন কম্পিটিটিভ প্রোগ্রামিং ছাড়াও কম্পিটিটিভ প্রোগ্রামিং এর পাশাপাশি আমি হচ্ছে কিছুটা একাডেমিক ফোকাসড ছিলাম, কিছুটা হচ্ছে ডেভেলপমেন্ট এবং হচ্ছে উম, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এইসব কাজেও হচ্ছে কি আমার বেশ ইন্টারেস্ট ছিল। তো যেহেতু সবকিছু আসলে একসাথে যেহেতু করা যাচ্ছে না, তো আমি পরে হচ্ছে কি লাস্টের দিকে শেষের দিকে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিংটাকেই একটু বেশি ফোকাস দিছি। এন্ড দেখা গেছে হ্যাঁ, কম্পিটিটিভ প্রোগ্রামিং এও মোটামুটি একটা ডিসেন্ট লেভেলে হচ্ছে কি আমি অ্যাচিভ করতে পারছি। এন্ড এন্ড আমার সাথে হচ্ছে কি এই মিটিং এর সচিনও আছে, সচিনও হচ্ছে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ বেশ ভালো। এন্ড আরেকজনের যদি আমি সোয়াইবের যদি ইন্ট্রোডাকশন দিই, সোয়াইব হচ্ছে কি একাডেমিক্যালি খুবই ভালো। সে হচ্ছে কি একাডেমি ছাড়াও হচ্ছে কি মেশিন লার্নিং, আমি তাকে দেখছি আর কি মেশিন লার্নিং এবং হচ্ছে কি বিভিন্ন ধরনের সফটওয়্যার টুলস রিলেটেড কাজে সে অত্যন্ত দক্ষ। এন্ড আমার জার্নি হচ্ছে আসলে যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং অথবা হচ্ছে কি একাডেমিয়া রিলেটেড কেউ যদি কোনো হচ্ছে কি জার্নির এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলে, তাহলে আমি এটা বলতে চাই ফার্স্ট অফ অল যে ফার্স্টের দিকে মানে এজ এ ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে আই থিঙ্ক হচ্ছে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ হচ্ছে কিছুটা ফোকাস করা উচিত। যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং আসলে আমাদেরকে অ্যালগোরিদমস এন্ড ডেটা স্ট্রাকচারে হচ্ছে কি ভালো এফিসিয়েন্সিতে আমাদেরকে হচ্ছে কি নলেজ গ্যাদার করতে সাহায্য করে, কম্পিটিটিভ প্রোগ্রামিং আমাদের প্র্যাকটিসে রাখে। তো আমার কাছে মনে হয় শুরুতে কম্পিটিটিভ প্রোগ্রামিং আসলে করার একটা ভালো আইডিয়া, এন্ড দেন মানুষজন আসলে ডিসাইড করতে পারে যে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করবে কি করবে না, সেটা আসলে হচ্ছে কি পার্সন টু পার্সন ভ্যারি করে। এন্ড একাডেমিয়ার দিক থেকে বলতে গেলে আসলে হ্যাঁ, সিজিপিএ হচ্ছে কি ম্যাটার করে।
অনেক কেসেই ম্যাটার করে। লেটস সে হচ্ছে কি আমরা যদি হচ্ছে কি বাইরে পিএইচডি অথবা বাইরে হচ্ছে কি ফার্দার এডুকেশন করতে চাই, ওসব কেসে হচ্ছে কি আমাদের আসলে একাডেমিয়াতে সিজিপিএ অথবা হচ্ছে আমাদের রেজাল্ট অনেক বেশি ম্যাটার করে। এন্ড লেটস সে তাও হচ্ছে কি আমাদের যদি হচ্ছে কি আমরা ডেভেলপমেন্ট অথবা এই ধরনের কাজে করতে চাই, তাহলে দেখা যায় হচ্ছে কি একাডেমিয়া থেকে তখন আবার বেশি ম্যাটার করে। লেটস সে কারো কম্পিটিটিভ প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স কতটুকু ভালো আছে, কে কে কতটুকু হচ্ছে কি ভালো অ্যালগোরিদমস এন্ড ডেটা স্ট্রাকচার ভালো পারতেছে, তখন এইসব জিনিসগুলোর উপর একটু ফোকাস চলে যায়। পাশাপাশি কারো ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স থাকলে সেটা তো ভালোই। এন্ড আর কি বলা যায়, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে কি সিএসসি, অ্যাজ এ সিএসসি গ্রাজুয়েট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি সিএসসি, তোমরা যারা সিএসসি নিছো, সিএসসি ইজ এ ভেরি ওয়ান্ডারফুল সাবজেক্ট। দেখা যাবে অন্যান্য ইঞ্জিনিয়ারিং থেকে সিএসসি আসলে একটু ইন্টারেস্টিং বেশি এই কারণে যে এখানে আসলে মুখস্থ কম। সো অন্য 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 ইঞ্জিনিয়ারিং আসলে দেখা যায় যে কি বেশ ভালো পরিমাণে মুখস্থ করতে হয়। এন্ড শুরুতে হয়তো তোমরা এটা বুঝতে পারবে না, শুরুতে তো সবার হচ্ছে কি কম্বাইন্ড কোর্স থাকবে, কম্বাইন্ড ফিজিক্স কেমিস্ট্রি মেকানিক্যাল ইলেকট্রনিক্স সবকিছু কোর্সই করতে হবে। বাট যারা হচ্ছে কি আইটি রিলেটেড কোর্স গুলো নিছো, সিএসসি অথবা হচ্ছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এইসব কোর্স আসলে আমাদের যত আস্তে আস্তে আমরা বড় হব, আমরা যত সিনিয়র লেভেল গুলো তুলবো, দেখা যাবে হচ্ছে কি মুখস্থ আসলে খুবই কম, লজিক্যাল জিনিসগুলো হচ্ছে কি বেশি। তো যারা হচ্ছে কি লজিক্যাল অথবা প্রবলেম সলভিং পছন্দ করে, তাদের কাছে হচ্ছে কি আসলে কম্পিউটার সায়েন্স আসলে খুব ভালো একটা জার্নি হবে। এন্ড এটাই, আমরা বাকিদের থেকে শুনি তাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে। ভাই আপনি বলেন। ধন্যবাদ সোহাইব, হ্যাঁ, সুন্দর করে মোটামুটি একটা সামারি বলে দিছো। আর আমরা আবারও বলতে চাই, তোমরা যারা সিইসি নিয়ে জানতে আগ্রহী বা ওভারঅল পুরো জার্নিটা নিয়ে জানতে আগ্রহী, আমাদের সাথে অলরেডি আমাদের 19 ব্যাচের নাফিস তাহমিদ জয়েন করেছে। ও রিসেন্টলি গ্র্যাজুয়েট করে ফেলতেছে, মানে করে ফেলছে, জাস্ট ওদের থিসিস ডিফেন্সটা বাকি। অ্যান্ড ও তোমাদের সাথে আরো কিছু ইনসাইট শেয়ার করতে পারবে। এখন আমি চলে যাই আমাদের সোহাইবের কাছে। সোহাইব, তুমি হচ্ছে, তো এখন ব্যাকে আছো মোটামুটি। এখন তুমি, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাইয়া, আমি যদি একাডেমিকে ফোকাস করতে চাই, শুরু থেকে আমার কোন কোন জায়গাটাতে বেশি ফোকাস দেওয়া উচিত? আমি সিজিপিএ 4 রাখতে চাই, 4/4 রাখতে চাই, বা আমি যদি সিজিপিএ 4 রাখতে চাই, সেক্ষেত্রে আমার কি আসলে এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিসে যদি আমি চলে যাই, সেক্ষেত্রে কি আমার এই একাডেমিক ক্যারিয়ারটা বা এই সিজিপিএ 4 রাখাটা কি কষ্ট হয়ে যাবে কিনা, এবং সেই ক্ষেত্রে আমি কিভাবে নিজেকে ব্যালেন্স করতে পারবো এই সিজিপিএ যদি ভালো রাখতে চাই? শুরুতে তোমার একটা ইন্ট্রোডাকশন দিতে পারো অ্যান্সার করার আচ্ছা। আগে। তো ইমরান ভাইয়া বেশ আমাদের সম্পর্কে ডিটেলসই বলেছে। আমার নাম হচ্ছে আনোয়ার বশির সোহাইব। আর আমাদের দুজনের নামই সোহাইব, আর আমি হচ্ছে সুবাইব। সো একটু কনফিউজিং ব্যাপারটা। সো ইমরান ভাই যেটা বলেছে যে যদি কেউ একাডেমিক্যালি ভালো করতে চাও, বা সাথে পাশাপাশি যদি এক্সট্রা কারিকুলারও মেনটেন করতে চাও, সেটা ডেফিনেটলি পসিবল। আমার ক্লাসমেটের মধ্যে অনেকে আছে, তানজিম আজওয়ার জামান। সে এক্সট্রা কারিকুলার দিক থেকেও খুবই অ্যাক্টিভ, সে স্পোর্টসেও খুবই ভালো। একই সাথে সে একাডেমিক্যালিও বেশ ভালো, ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। সো এটা ডেফিনেটলি মানে পসিবল কেউ যদি ট্রাই করতে চাও। আর আরেকটা জিনিস যেটা বলবো, ফার্স্ট ইয়ার থেকে কেউ যদি একাডেমিক্যালি মানে স্ট্রং থাকতে চাও, তাহলে আমি বিশেষভাবে ফোকাস করতে বলবো নন ডিপার্টমেন্টাল কোর্স যেগুলো থাকবে, বিশেষ করে হিউম্যানিটিস বা কেমিস্ট্রি ফিজিক্স। সাধারণত দেখা যায় এগুলো হয়তো নন ডিপার্টমেন্টাল দেখে শুরুতে একটু কম গুরুত্ব দেওয়া হয়, যার কারণে এই কোর্সগুলোতে যদি একবার গ্রেড কমে যায় কোনো কারণে, পরবর্তীতে সিজিপিএ তোলাটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা খেয়াল করেছি, হয়তো ফার্স্ট ইয়ারে অনেকের প্রোগ্রামিং এর ভিত্তিটা একটু দুর্বল থেকে যায়। সো যখন পড়াতে গিয়েছিলাম ব্র্যাকে, তখন দেখেছি যে কিছু কিছু স্টুডেন্ট আছে যে তাদের প্রোগ্রামিং এর বেসটা খুবই দুর্বল, যার কারণে তখন যারা একটু অ্যাডভান্সড কোর্সগুলো নিয়েছিল, ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম, সো তখন দেখা যায় তারা ডেটা স্ট্রাকচারের যে ছোটখাটো সুডো কোড বা ফাংশন লিখতে দেওয়া হয়, তখন সেগুলো আর লিখতে পারে না। সো আমি রেকমেন্ড করবো ফার্স্ট ইয়ার থেকেই, যাতে প্রোগ্রাম লেখার ভয়টা একদমই দূর হয়ে যায়। বিশেষ করে সোহাইব যেটা বললো যে শুরু থেকে অ্যাটলিস্ট কেউ যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং নাও করতে চাও, অ্যাটলিস্ট ট্রাই করে দেখো, কম্পিটিটিভ প্রোগ্রামিংটা করে নিজের হাতটা একটু পাকা করো, প্রোগ্রাম লিখতে যাতে কমফোর্টেবল ফিল করো। সো এটা আমি হাইলি রেকমেন্ড করবো। আর তাহলে তোমার ফিউচারে যে কোর্সগুলো আসবে, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, কম্পাইলার, সো সবগুলোর জন্যই দেখা যাবে এই প্রোগ্রামিং স্কিলটা খুবই হেল্পফুল হবে। সো ইন সামারি, যে জাস্ট দুইটা জিনিস, একাডেমিক্যাল স্ট্রং থাকতে হলে নন ডিপার্টমেন্টাল কোর্সগুলোকে কখনোই ইগনোর করা যাবে না। আর সেকেন্ডলি, প্রোগ্রামিং এর যে মানে দক্ষতা, সেটা একদম শুরু থেকেই হাতে মানে ভালো করে পাকাপোক্ত করতে হবে। থ্যাংক ইউ সোহাইব, সুন্দর করে বলে দিছো আই গেস।
সবাই আমরা বুঝে গেছি। আর তারপরও আমি যেটা বললাম যে তোমরা যারা অন্যান্য ডিপার্টমেন্টের আমাদের সাথে কয়েকজন জয়েন করেছো, মেকানিক্যালে জয়েন করেছো, আই গেস ট্রিপলিরও জয়েন করেছো, সো তোমাদের যদি সিএসসি রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড যে কোনো ধরনের কিছু কোয়েরি থাকে তোমরা আমাদেরকে চ্যাটে জানাও। ডেফিনেটলি আমাদের ফেসবুকে লাইভ চলছে এবং ফেসবুকে আমাদের সাথে প্রায় 200 জন আছে লাইভে এখন বর্তমানে। সো আমি ফেসবুকে সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা যারা আমাদের সাথে জয়েন করেছো তোমাদের যে কোনো কোয়েশ্চেন এবং তোমাদের ফ্রেন্ডদের যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমাদেরকে জানাতে পারো সিএসসি রিলেটেড। এবং অবশ্যই 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 লাইফটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করলে খুবই ভালো হয় যারা আসলে বর্তমানে সিএসসি তে চান্স পেয়েছে। কারণ তুমি জানো যে এখানে তোমাদের সিনিয়র ভাইয়েরাই আছে সিএসসি, যারা আসলে মোটামুটি মানে মোর দ্যান ইনাফ এক্সপিরিয়েন্সড, এবং ওদের একাডেমিয়া থেকে শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত সব জায়গায় এক্সপিরিয়েন্স আছে। তোমাদের যে কোনো কোয়েশ্চেন খুব সহজেই উত্তর পেয়ে যাবা, যেটা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরতে হবে বা বড় ভাইকে নক করতে হবে। আই গেস এই লাইভের সুযোগটা কাজে লাগাও অ্যান্ড তোমার ফ্রেন্ডদেরকে একটা মেনশন দিয়ে দাও, এবং অবশ্যই তোমার নিজের টাইম লাইনেও এই ভিডিওটা শেয়ার করে রেখে দাও, সো দ্যাট আমরা সবাই সিএসসি নিয়ে যাদের যে ধরনের কনফিউশন আছে বা জানার আগ্রহ আছে সেই জানার আগ্রহগুলোকে আমরা ফিট করতে পারি। থ্যাংক ইউ সোয়াইব। আমি এখন চলে যাব সচিনের কাছে। সচিন হচ্ছে আমাদের সাথে সিএসসি 18 ব্যাচেই, এবং সচিন খুবই দুর্দান্ত একজন কম্পিটিটিভ প্রোগ্রামার, এবং সচিন আমাদের সাথে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়েও ইনস্ট্রাক্টর হিসেবে আছে, এবং সচিন বর্তমানে চাল ডালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে। সচিন, তুমি যদি তোমার ছোট একটা ইন্ট্রোডাকশন দাও, অ্যান্ড অবশ্যই আমি বলবো যেহেতু তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং জনরা থেকেই বিলং করো বেশি, তুমি যদি আমাদের এখনকার যারা বর্তমানে এইবার চান্স পেয়েছে এইচএসসি 24 ব্যাচ, ওরা ইউনিভার্সিটি স্টার্ট করার আগ পর্যন্ত সময়টাকে কিভাবে প্রোডাক্টিভলি ইউজ করতে পারে এটা একটু যদি জানাও। অ্যান্ড ডেফিনেটলি আমাদের সিএসসি ফার্স্ট ইয়ারে ওদের কেমন আহ, মানে পাথটা কেমন হওয়া উচিত, ফার্স্ট ইয়ারে ওদের সবগুলো জিনিসের প্রতি কেমন এক্সপেকটেশন থাকা উচিত, ইউনিভার্সিটির কারিকুলাম বলো, এর বাইরে বলো, বা ওভারঅল তুমি এই ফার্স্ট ইয়ারে তাদের প্রিপারেশন থেকে শুরু করে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ওদের কেমন প্রিপারেশন নেওয়া উচিত বা কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত একটু যদি সুন্দর করে ছোট করে বলো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সো আমি হচ্ছি সচিন। আমি এই কম্পিটিটিভ প্রোগ্রামিং 101 কোর্সের একজন ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম এবং আমি বুয়েট সিএসসি থেকে গ্রাজুয়েট করেছি। একটু আগে যে দুইজন কথা বললো, সোহাইব এবং সোহাইব, দুইজনই হচ্ছে আমার ক্লাসমেট এবং ওরা আসলে একাডেমিক্যালি আসলে আমার থেকে অনেক বেশি আহ, দক্ষতার প্রদর্শন করেছে। এখন যেটা আসলে ফ্যাক্ট, আমাদের আসলে টেকনিক্যাল স্কিল, একাডেমিক স্কিল সবকিছু আসলে প্যারালালি গ্রোথ আসলে করতে হয়। এটা হচ্ছে আসলে একটা ডিমান্ড অফ টাইম। আমরা যখন হচ্ছে ইউনিভার্সিটিতে যাব, আমাদের অনেকগুলো সাবজেক্ট থাকবে যেখানে হচ্ছে আমাদের প্রচন্ড মেমোরাইজেশন পাওয়ারের প্রয়োজন পড়বে, কিছু সাবজেক্ট থাকবে যেখানে আমাদের প্রচন্ড ইনোভেশন পাওয়ারের প্রয়োজন পড়বে। অনেকগুলো সাবজেক্ট থাকবে ওগুলো খুবই চ্যালেঞ্জিং, লাইক যেমন আর্কিটেকচার বা এরকম টাইপের সাবজেক্ট যেগুলো, সেগুলোতে হচ্ছে দেখা যায় যে অনেক সময় অনেক ধৈর্য নিয়ে কাজ করার যে মেন্টালিটিটা সেটা হয়তো দরকার পড়বে। একজন কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটের আসলে এই তিনটা দিকেই আসলে আমি মনে করি যে দক্ষতাটা আসলে জেনারেট করতে পারা উচিত। আহ প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা আসলে কিভাবে কি শুরু করব। আমি আমার শুরুর কথাটা বলে নিই। আমাদের যেই সিস্টেমটা ছিল ওই জিনিসটা এখন অনেক ক্ষেত্রে হয়তো বা রিলেভেন্ট নাও হতে পারে, কারণ এখন আসলে যুগটা একটু চেঞ্জ হয়ে গেছে আমাদের। এখন আসলে এলএলএম গুলো আসলে প্রচুর মানে প্রচন্ড পাওয়ারফুল হয়ে গেছে। সো ওই হিসাবে আমাদের আসলে আরেকটু বেশি আপগ্রেডেড থাকতে হবে, মানে লিস্ট এমন কিছু একটা করতে হবে যেটা হয়তো আমাকে একটু আলাদা করতে পারে। সো অনেকের মধ্যেই এই কনফিউশনটা থাকতে পারে যে চ্যাট জিপিটি বা এই ধরনের পাওয়ারফুল টুলস আসার কারণে কি আমরা কি আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করব বা করতে পারবো কিনা, বা এটা করাটা ফ্রুটফুল হবে কিনা। কম্পিটিটিভ প্রোগ্রামিং তোমাকে আসলে যেই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা দিবে সেটা হচ্ছে যে তোমার কোড পড়ার এবিলিটি, কোড করার এবিলিটি। সো অনেক সময় দেখা যাবে যে তুমি কোনো একটা প্রবলেম সলভ করতে যে তুমি আসলে আটকায় গেছো। সো সিম্পলি তোমার হয়তো দেখা গেছে যে তুমি হয়তো এডিটোরিয়াল পড়েও তুমি করতে পারতেছো না। সো ইন দ্যাট কেস তুমি অন্যদের কোড পড়বা, এডিটোরিয়াল দেখবা এবং নিজে নিজে ইমপ্লিমেন্ট করবা। সেটাতে যেটা হবে যে তোমার একটা জড়তা কেটে যাবে। আমি যদি বলি যে আমার পার্সোনালি যেটা হইতো যে আমি কখনো কোনো এক্সামের আগে যদি খুব জানা একটা ম্যাথ, লাইক আমি এটা হয়তো খুব মানে খুব ভালোই বুঝি এই টপিকটা, কিন্তু আমি এক্সামের আগে আমি অন্তত পক্ষে একবার যদি আমি টাচ করে না যাইতাম পরীক্ষার হলে, যে আমার একটু জড়তা হইতো, লাইক মনে হইতো যে লিখতে যেতে মনে হইতো যে আহা এখানে কি এটা এটা হওয়ার কথা, মানে একটু ফাম্বল হইতো।
যারা হয়তো এডমিশন টেস্ট দিছো তারা হয়তো এটা ভালো করে আরেকটু ভালো জানো যে ইভেন জানা জিনিস অনেক সময় আমাদের আসলে এক্সামের টাইমের মধ্যে আমরা আসলে করতে পারি না। সো এই হাতটা যে খোলা, এই কোড করার যে হাত খোলা, সেটার একটা বড় সহজ উপায় হতেছে তোমাদের এই কম্পিটিটিভ প্রোগ্রামিং। তোমরা রেটিং এর চিন্তাটা আপাতত আমার মনে হয় একটু দূরে সরায় রাখে তোমরা জাস্ট শিখার জন্য যদি করো, সেটা তোমাদের জন্য অনেক বেশি কাজে দিবে। তো তাতে করে যেটা হবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের একটা ফার্স্ট ধারণা চলে আসবে, যেটাতে তোমরা আসলে ফিউচারে হচ্ছে তোমরা এটাতে অনেক বেনিফিট পাবা ইউনিভার্সিটি লাইফে গেলেও। আর আমি যেটা বলবো যে ইউনিভার্সিটিতে গেলে তোমরা হয়তো আরেকটু চেষ্টা করবা যে বিভিন্ন ডাইমেনশনে নিজেকে এক্সপান্ড করা যায় কিনা। আহ, আমি হয়তো একাডেমিক্যালি অনেক ফোকাসড হইলাম, কিন্তু আমার দেখা গেল যে আমার টেকনিক্যাল স্কিলস এর একটু প্রবলেম আছে। লাইক আমি দেখা গেল যে কোনো একটা হয়তো ইন্টারভিউতে আমি হয়তো আটকা পড়ে গেলাম, বা আমি আমি হয়তো টেকনিক্যালি সলিড পারসন না। সো ইন দ্যাট কেস তোমরা দেখবা যে যখন হচ্ছে ডাইমেনশন শিফট হবে, আমরা কিন্তু জানি না ফিউচারে আর কি হবে। এখন হয়তো চ্যাট জিপিটি আসছে বা এই ধরনের এলএলএম আসছে, যার কারণে হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, বা দেখা গেছে যে হয়তো ডিমান্ডটা একটু কমতেছে। বাট আমাদের আসলে ফিউচার ডাইমেনশনটা আমরা আসলে কখনোই জানি না। সো আমাদেরকে সবসময় সবগুলো ডাইমেনশন একটু এক্সপ্লোর করে দেখতে হবে। সো নতুন যারা ঢুকে তাদের জন্য যে সমস্যাটা হয়, তাদের এক্সপ্লোর করার ইচ্ছাটা একটু কম থাকে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে কোনো একটা জায়গায় আসলে কমফোর্ট জোন পাই গেলে মানুষজন আসলে ওইটাতেই একটু বেশি ফোকাস করতে চায়, ওইটাতেই থাকতে চায়। আমি বলবো যে আমাদের বইটাও কিন্তু অনেক ভালো ভালো এক্সাম্পল আছে এরকমের, যেমন আমাদের সোয়াইব, এরপর সোয়াইব, ওরা কিন্তু বিভিন্ন ডাইমেনশন এক্সপার্ট। ওরা জাস্ট সিজিপিএ ওদের ভালো, এটা কিন্তু ওদের কোয়ালিটি না। ওদের অনেকগুলো জায়গায় এখানে কোয়ালিটি আছে। ওদের সিজিপিএ ভালো, ওদের প্রোগ্রামিং স্কিল ভালো, ওদের মেশিন লার্নিং কোয়ালিটি ভালো। সো অনেকগুলো জায়গায় আসলে নিজের কোয়ালিটিটা এক্সপান্ড করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, এবং এইটা আসলে আমাদের এই জিনিসটাই আমাদেরকে আসলে ইউনিকনেসটা দিতে পারে, যেটা হচ্ছে আমাদের আসলে নর্মালি একটা নর্মাল এভারেজ সিএস গ্রেডের চেয়ে আমাদের হচ্ছে নিজেকে একটু আলাদা করে রাখতে পারে 4 ইয়ার্স। এখন একটা প্রশ্ন হইতে পারে যে হ্যাঁ, অনেক কিছুই তো ভাইয়া শুনলাম, আমরা কিভাবে আসলে এই 6 মাস বা 7 মাস বা যতদিন আমরা আসলে ভর্তি না হচ্ছে ততদিন কিভাবে আমরা আসলে নিজেকে ডিল করব। সো প্রথমত আমি যেটা বলবো যে কিছুটা নিজেকে রেস্ট দাও। ফার্স্ট অফ অল একটু রেস্ট নেওয়াটা আসলে দোষের কিছু না। কখনো কখনো হয়তো আমরা এডমিশন টেস্টের পর আমরা কিন্তু, এটা কিন্তু একটা বার্নড আউটেরও একটা বিষয় আছে। 4 বছরের আন্ডারগ্রেড লাইফ কিন্তু এতটা ইজি না যে খুব চোখের পলকে কেটে যাবে। এটা কিন্তু অনেক আস্তে আস্তেই যাবে টাইমটা, এবং তখন অনেকের পক্ষেই আসলে বার্নড আউট হয়ে যাওয়ার একটা চান্স আছে। তো আমি বলবো একদম শুরুতে তোমরা কিছুদিন রেস্ট নাও, ঠান্ডা মাথায় চিন্তা করো যে কি করবা, এবং বিভিন্ন জিনিস এক্সপ্লোর করো। তোমরা টুইটার বা এই ধরনের বিভিন্ন জায়গায় সিএস রিলেটেড টপিক গুলোতে আসলে কি নিয়ে এখন আলোচনা হচ্ছে ওগুলো নিয়ে জানার চেষ্টা করো। অনেক সময় দেখবা যে তোমরা হয়তো কোনো নতুন একটা পেপার বা কোনো একটা আর্টিকেল বের হয়েছে, সেটা হয়তো অনেক ইন্টারেস্টিং, ওগুলো একটু পড়ার চেষ্টা করো। ওগুলো সম্পর্কে জানার চেষ্টা করো যে কিভাবে আসলে আহ, কোন ডাইমেনশনে আসলে এখন মানুষজন বেশি হাঁটতেছে, সবকিছু সম্পর্কে একটা সম্যক ধারণা মাথার মধ্যে অলওয়েজ রাখার চেষ্টা করো। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর দ্বিতীয়ত হইতেছে আমি বলবো যে ব্রেন শার্প রাখার জন্য বা ব্রেন স্টর্মিং করার জন্য অলওয়েজ তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিংটা একটা তোমার জন্য একটা বড় এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তোমরা যতই আসলে চেষ্টা করো না কেন, দেখা যাবে যে আহ, যদি তোমরা কম্পিটিটিভ প্রোগ্রামিংটা ওইভাবে না করো, তোমাদের একটা লজিক্যাল থিঙ্কিং এর দুর্বলতা আসলে থেকে যাবে শেষ পর্যন্ত। দেখা যাবে যে অনেক সময় ইন্টারভিউ হয় বা আহ বিভিন্ন ধরনের ইন্টারভিউ ছাড়াও আসলে লাইফ এক্সপিরিয়েন্সে অনেক সময় আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর অনেক বেশি আমি আসলে হেল্প পাইছি বিভিন্ন সময়। এটা একটা ফ্যাক্ট। আর যেটা বলবো আমি যে যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং এ তোমরা হালকা হালকা করে শুরু করবা, আমি বলবো যে তোমরা আসলে রেটিং এর প্রেশারটা কখনোই নিও না। আমাদের সময় আসলে আমরা অনেকেই কম্পিটিটিভ প্রোগ্রামিং একসাথে শুরু করছিলাম, শেষ করছিলাম সম্ভবত আমরা 4 থেকে 5 জন। আমাদের 5 জন কি 6 জন, হ্যাঁ 6 জন ছিলাম আমরা শেষ পর্যন্ত, যারা হচ্ছে আসলে 18 ব্যাচ থেকে সিপি শেষ দিন পর্যন্ত ছিল। তো এই 6 জনের মধ্যে আমরা কিন্তু শুরু করছিলাম একটা বিশাল অ্যামাউন্ট অফ স্টুডেন্ট, সবাই করতো ওই সময়। কিন্তু বাকিরা আসলে কেন কন্টিনিউ করে না, এটার পিছনে একটা বড় রিজন হয় অনেক সময় যে হতাশা। মানুষজন আস্তে আস্তে যত সময় যায় রেটিং দেখে আসলে পিয়ার প্রেশার ফিল করে অনেকে হচ্ছে হতাশ হয়ে যায়। আমি বলবো যে যদি তোমার প্যাশন থাকে তাহলে তুমি রেটিং নিয়ে কখনো হতাশ হও না, আর যদি প্যাশন না থাকে তাহলে একটা জায়গায় আসলে সময় নষ্ট করো না। এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি যদি আসলে, তোমার যদি আসলে ভালো না লাগে কম্পিটিটিভ প্রোগ্রামিং, দ্যাটস ফাইন, নট এ প্রবলেম। তুমি অন্য ডাইমেনশনে নিজেকে এক্সপ্লোর করার ট্রাই করো, দ্যাটস অলসো এ গুড কোয়ালিটি। বাট হতাশ হয়ে সময় নষ্ট করে আমাদের যেই লুপে পড়ে যায় পোলাপান গুলো, আমি প্রচুর স্টুডেন্ট আমি পড়াইছি এবং তারা, আমি দেখছি তারা একটা লুপে পড়ে গেছে। তারা অলওয়েজ হইতেছে চিন্তা করতেছে যে আরেকটু ইফোর্ট দিলে হয়তো ভালো করবো, কিন্তু ওরা আসলে ঠিকঠাক মতো ইফোর্টও দিচ্ছে না, আবার মানে একটা ঘোরের মধ্যে আছে। কখনো ঘোরের মধ্যে পড়ো না।
তো এটা আমি সাজেস্ট করবো যে তোমরা বিভিন্ন ডাইমেনশন এক্সপ্লোর করো। আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে রেটিং চিন্তা বাদ দিয়ে তোমরা যেটা করবা সবসময় কোর্সেসের লাইভ কন্টেস্ট গুলো একটু করার চেষ্টা করবা। পার্সোনাল ক্ষেত্রে আমি নিজেও একটু ভয় পেতাম মাঝে মাঝে, যখন আমি একটু কম প্র্যাকটিসে থাকতাম আমি দেখা যেতাম সিপি লাইভ কন্টেস্ট দিতাম না, আমার দেখা যেত যে আমার মনে হতো যে আমার রেটিং কি ড্রপ করবে কিনা। আমি একটু কমফোর্ট জোনে যাই, আমি দুই চারটা কন্টেস্ট প্র্যাকটিস করে তারপরে বসতাম। এতে করে যেটা হইতো যে আমার ইমপ্রুভমেন্টটা স্লো হয়ে যেত। আমার যেটা হইতো যে আমি হয়তো যেই রেটিংটা আরো 1 মাস আগে পাওয়ার কথা সেটা আমি একটু পরে পাচ্ছি। আমি হয়তো জিনিসটা এরকম হয় যে তোমার যদি কারেন্ট সিচুয়েশনে তোমার 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 রেটিং যদি 100 নাইমাও যায়, তুমি যদি আসলে 2 দিন পরে কন্টেস্ট কন্টেস্ট করে তুমি অনেক অনেক প্রিপেয়ার্ড হয়ে যদি কন্টেস্টে বসো, আলটিমেটলি খুব একটা ডিফারেন্স হবে না। তুমি 1 মাস পরে আগে যেইভাবে থাকতা ওইভাবেই হয়তো থাকতা, কিন্তু তার থেকে লাভ যেটা হবে সেটা হচ্ছে যে তোমার অন্তত 2টা বা 3টা কন্টেস্ট বেশি করা হলো, এটা একটা বড় এক্সপেক্টর। আর তৃতীয় ধরনের স্টুডেন্ট যারা আসলে হার্ডকোর কম্পিটিটিভ প্রোগ্রামার, আমাদের সময় অনেকে ছিল, আমাদের সিনিয়র অনেকে ছিল যারা আসলে অনেক বড় বড় গৌরবের অর্জন আসলে আমাদের দেশের জন্য আনছে, গোল্ড মেডেল পাইছে, অনারেবল মেনশন পাইছে, অনেক কিছুই করছে, এশিয়া ওয়েস্ট চ্যাম্পিয়ন হয়েছে। সো এরকম যদি কেউ থাইকা থাকো তাহলে আমি বলবো যে তোমাদের জন্য আসলে অন্যরকম একটা রাস্তা আসলে খোলা আছে। কিরকম রাস্তা খোলা, তোমরা যখন আন্ডার গ্রেডে যদি তোমরা দুঃখজনক ভাবে যদি তোমরা বাংলাদেশে থাকো, আমি দুঃখজনক শব্দটা এই জন্য বলবো যে যাদের আসলে বিডিওয়াই বা এরকম জায়গায় আসলে মেডেল আছে বা আইওয়াই টাইপের জায়গায় তোমাদের আসলে যদি মেডেল থাকে, তোমাদের জন্য বাংলাদেশে থাকাটা দুঃখজনক ফার্স্ট অফ অল। এখন তোমরা যদি দুঃখজনক ভাবে হইতেছে বাংলাদেশে আসলে আন্ডার গ্রেডটা কমপ্লিট করো, তোমাদের জন্য আসলে পোস্ট গ্রেডে আসলে অনেক বড় সুবিধাই আছে। আমি পার্সোনালি পোস্ট গ্রাজুয়েশনের জন্য ভালোই ট্রাই করছি, অনেক প্রফেসরের সাথে মিট করছি, অনেক প্রফেসরের সাথে আমি ইন্টারভিউ দিছি। একটা জিনিসকে ওরা অনেক বেশি দাম দিছে, সেটা হচ্ছে যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি। আমার সিভিতে ওরা সবচেয়ে প্রথমে যে জিনিসটা দেখছে সেটা হচ্ছে যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, সেটা বিভিন্ন রেঞ্জের ইউনিভার্সিটি থেকেই আমি রিপ্লাই পাইছি। তো দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস। এটা আসলে তোমাদের মাথায় রাখতে হবে যে এক্সিলেন্সি নেভার ফেলস। তো তোমরা যদি আসলে এক্সিলেন্ট হইতে পারো, আমি ওই ক্ষেত্রে বলবো যে তোমরা হয়তো আমার থেকে অনেক ভালো হইতে হবে ইন দ্যাট কেস। আমি কিন্তু রোল মডেল না এই ক্ষেত্রে, আমি হয়তো বিলো বিলো এভারেজ তো বলবো না, এভারেজের থেকে হয়তো একটু উপরে, কিন্তু আমি এক্সিলেন্ট না। এখানে এক্সিলেন্ট যারা তাদের মতো যদি হইতে পারো তাহলে কিন্তু তোমার আসলে তুমি ঠেকবা না, এটা তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার জন্য আসলে টানাটানি পড়বে বিভিন্ন জায়গায়। এইটা একটা হুম। ফ্যাক্ট। সো তোমরা যারা আসলে প্যাশনেটলি নিজেকে ডেডিকেট করবা এই লাইফে যে না আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করে এটা একদম শেষ থেকে ছাড়বো, তাহলে আমি সাজেস্ট করবো যে হ্যাঁ, তোমরা আসলে গো ফর ইট। আই উইল সাজেস্ট যে ইউ শুড গো ফর ইট। কারণ এক্সিলেন্ট পাবলিকদের আসলে বিভিন্ন জায়গায় আমি দেখছি যে তারা কখনো ফেল করে নাই আমার দেখা মতে। আর যাদের টার্গেট হচ্ছে না আমাদের একাডেমিয়াতে ভালো করতে হবে, তাদেরকে আমি বলবো যে হ্যাঁ তোমরা একটু ট্রাই দাও, যেটা সোয়াইব বললো যে তোমরা একটু ট্রাই করো, দেখো যে তোমাদের হাতটা খুলতে পারো কিনা। এবং আহ এটাই আর কি, আমি এটাই বলবো যে তোমরা আসলে এইভাবেই নিজেকে আসলে আগায় নেওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ সচিন। আই গেস সচিন একদম মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো জিনিস সুন্দর করে গুছিয়ে বলে দিছে। আর থ্যাংক ইউ সচিন। আর এরপর আমি আরেকটা কোয়েশ্চেন করব, আমাদের আরেকজন গেস্ট আসছে, নাফিস তাহমিদ। ও হচ্ছে আমাদের CC 19 ব্যাচের, অ্যান্ড ও গ্র্যাজুয়েট করে ফেলতেছে। অ্যান্ড আমরা হয়তো ফিউচারে জানি যে এমন কিছু স্টুডেন্ট আমাদের সাথে থাকে বা আমাদের ব্যাচে আছে, আমরা জানি যে তারা হয়তো ফিউচারে গিয়ে টিচার হবে বুয়েটে, বা হয়তো ইউনিভার্সিটিতে জয়েন করবে, বা অন্য কোনো ইউনিভার্সিটিতে একাডেমিয়াতেই থাকবে। সো এরকম একজন হচ্ছে আমার দেখা স্টুডেন্ট হচ্ছে নাফিস তাহমিদ। নাফিস, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, শুনতে পাচ্ছ। অনিব, একটু নাফিসকে আই গেস ইসে আনা যায়। তার আমি ওকে একটু আমাদের ইসে নিয়ে আসি, স্পটলাইটে নিয়ে আসি। ওকে। সো নাফিস, তুমি তো মোটামুটি আহ, আমার জানা মতে দেখা মতে যে তুমি মোটামুটি আমাদের CC 19 ব্যাচের ওয়ান অফ দ্য টপ স্টুডেন্টস। তুমি যদি একটু আমাদের সাথে শেয়ার করো যে ডাউন দ্য লাইন ফ্রম CSE ফার্স্ট ইয়ার টু CSE লাস্ট ইয়ার, এই 4 বছরে ওরা একাডেমিক্যালি যদি একদম স্ট্রং থাকতে চায় তাহলে কোন কোন রিসোর্সেসগুলো ওরা সবচেয়ে বেশি ইউজ করতে পারে, সেটা হোক অনলাইন অফলাইনে, এবং কোন কোন বইগুলো এই ক্ষেত্রে ওদের থাকা মাস্ট। সো এই ধরনের রিসোর্স বেসড তুমি যদি কিছু নলেজ আমাদের সাথে শেয়ার করতে পারো। আচ্ছা, জি থ্যাংক ইউ ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার আগে যারা কথা বলছেন তারা সবাই আমার থেকে সিনিয়র এবং অনেক বেশি এক্সপিরিয়েন্স পারসন আমার থেকে। সো আমি আসলে এখানে সবচেয়ে ছোট এবং আমি স্পিকার হিসেবে আমি মনে হয় একমাত্র যে এখন স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে আমি অন্যদের উপদেশ দিচ্ছি। তো যাই হোক, শুরু করি। আমার হচ্ছে যে, ঠিক আছে, আমি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে কোর্স গুলো আছে সেগুলোকে মোটা দাগে কয়েকটা ভাগে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি। তো এখানে ফার্স্ট ইয়ারে মূলত বেসিক্যালি শেখানো হয় নন ডিপার্টমেন্টাল কোর্স এবং হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
রিলেটেড, ফোকাসড অন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো একটু পার্থক্য হতে পারে, অথবা কারেন্ট যে কারিকুলাম আছে একটু হালকা চেঞ্জ হতে পারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে, বা যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার এবং সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার এরকম চেঞ্জ আসতে পারে। তো যাই হোক, আমি যদি বলি ফার্স্ট ইয়ারে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডিসক্রিট ম্যাথ এই জিনিসটা শেখানো হয়। সেকেন্ড ইয়ারে হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম রিলেটেড জিনিস, ডেটাবেস, তারপরে থিওরি অফ কম্পিউটেশন, কম্পিউটার আর্কিটেকচার অনেক ক্ষেত্রে শেখানো হতে পারে, অথবা সেটা থার্ড ইয়ারেও হতে পারে। আর থার্ড ইয়ার হচ্ছে ফাউন্ডেশন অফ কম্পিউটার সায়েন্স বলা হয়। তো এখানে অপারেটিং সিস্টেম, কম্পাইলার, নেটওয়ার্ক এই রিলেটেড যে কোর্স গুলো আছে সেগুলো শেখানো হয়। এবং ফোর্থ ইয়ারকে বলা যায় কাইন্ড অফ একটু স্পেশালাইজেশন টাইপের, যে এক একজন হয়তো এক একটা ফিল্ডের দিকে যেতে চাচ্ছে, বায়ো ইনফরমেটিক্স, মেশিন লার্নিং, তারপরে আহ আহ, এরকম জাস্ট কিছু স্পেশালাইজেশন রিলেটেড কোর্স গুলো করানো হয়ে থাকে। তো হ্যাঁ, এখন আমি আমি যদি বলি যে প্রথম কথা হচ্ছে যে প্রথম দিকে যখন কেউ করতেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য অনেক বেশি যেটা লাগে সেটা হচ্ছে যে প্র্যাকটিস করা প্রচুর পরিমাণে। তো আমি বোধহয় এখানে নন কম্পিটিটিভ প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, আর আমার আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো আমি যেটা করতাম, বাট আমি প্রবলেম সলভিং থেকে করতাম। প্রবলেম সলভিং করার জন্য আমার আমার কাছে সবচেয়ে পছন্দনীয় রিসোর্স ছিল হচ্ছে গিগস ফর গিগস। একটা ওয়েবসাইট আছে গিগস ফর গিগস, এটা সবাই মাথায় রেখো। এখানে তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রবলেম তো আছেই, তার সাথে তোমাদের ওই সেকেন্ড ইয়ারের কোর্স যেটা বললাম ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম রিলেটেড, যেটা আসলে তোমার মানে চিন্তাধারাকে খুব বেশি পরিমাণে প্রভাবিত করবে। এবং আমি হচ্ছে একটা কোর্সকে আসলে এভাবে চিন্তা করি সবসময়, যে কোর্সটা করার আগে আমি কিভাবে চিন্তা করতাম কোন একটা জিনিসকে, আর কোর্সটা করার পরে কিভাবে চিন্তা করি, অর্থাৎ চিন্তার মধ্যে কি পরিবর্তন আসতেছে, অর্থাৎ আমার রেসিডুয়াল নলেজ যেটা ওটা কি থাকতেছে। তো তোমার চিন্তাধারার মধ্যে একটা বড় পরিবর্তন আনবে হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাকে ল্যাঙ্গুয়েজের সাথে একটু পরিচিত করবে। এখানে তুমি বিভিন্ন কোডের অর্গানাইজেশন শিখবা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমি যদি দুইটা ভাগে চিন্তা করি, একটা হচ্ছে তোমার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য তোমার হচ্ছে ধরো এখানে এইটা হচ্ছে তোমাকে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং কাইন্ড অফ চিন্তা করতে পারো, যে ফাংশন গুলা লেখা, তারপরে রিকারশন শিখা, লুপ শিখা, এই বেসিক জিনিসগুলো। এরপর হচ্ছে তোমার ধরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা ওটা হচ্ছে বড় সাইজের কোড যখন হয় তখন সেটাকে কিভাবে অর্গানাইজ করে লেখা যায়, কিভাবে ওয়েল অর্গানাইজ ওয়েতে লেখা যায়, সেই জিনিসগুলো তোমাকে শেখাবে। এবং তোমার যখন বড় বড় প্রজেক্ট করবা, বড় বড় কোড বেস রেডি করবা, নিজে লিখবা অথবা পড়বা, তখন সেই ক্ষেত্রে সেই জাতীয় কেসে তোমাকে অভ্যস্ত করার জন্য হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হেল্পফুল হবে। এন্ড তোমার ডিএসএ, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম হচ্ছে তোমার প্রবলেম কে, একটা প্রবলেম দেখার পরে ধরো তোমার সামনে একটা প্রবলেম আছে, তুমি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখার আগে তুমি একটা প্রবলেম দেখলা, এটাকে তুমি কিভাবে চিন্তা করতেছো, এবং ওইটা শিখার পরে তুমি যখন বিভিন্ন ডাটা স্ট্রাকচার শিখবা এবং অ্যালগরিদমিক অ্যাপ্রোচ গুলো শিখবা, তো সেই সময় তুমি দেখবা যে তোমার অ্যাপ্রোচ কে কিভাবে করতেছো অথবা তোমার ব্যাক অফ দি মাইন্ড তুমি কিভাবে চিন্তা করতেছো সেটার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসবে। এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। তো এইটার জন্য যেটা লাগে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। এই প্র্যাকটিসের জন্য যেটা বললাম যে গিগস ফর গিগস দেখা, গিগস ফর গিগসে দেখবো যে অনেক পরিচিত প্রবলেম আছে অনেক, যেমন ধরো ফর এক্সাম্পল আমি একটা নাম বলি, লিঙ্ক লিস্ট, তারপর স্ট্যাক, কিউ, এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচার। হ্যাঁ, এগুলো রিলেটেড তুমি জাস্ট সার্চ করো, গুগল করো, গিগস ফর গিগসে তুমি প্রবলেম গুলো দেখো, জাস্ট তুমি দেখবে টানা অনেক প্রবলেম আছে, লিস্ট আছে, সেই লিস্ট অফ প্রবলেম সলভ করতে পারবা। আর তোমাদের এই যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এই রিলেটেড যে বইগুলা, বইয়ের কথা যদি বলি, বইটার হচ্ছে ইউনিভার্সিটি স্পেসিফিক সাধারণত পার্থক্য হয়। টিচাররা অনেক সময় এক একটা বই প্রেফার করেন। তো এটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটিতে যেটা বলা হচ্ছে, তো তোমরা সেটাকেই মোটামুটি ফোকাসে রেখে তারপর ধরো তোমার এই অনলাইন থেকে তুমি কিছু জিনিস সার্চ টার্চ করতে পারবা, ইউটিউবে ভিডিও দেখতে পারবা, সেখান থেকে তুমি অনেক কিছু রিসোর্স গুলা পাবা। ঠিক আছে, আর কম্পিউটার সায়েন্সের রিসোর্সের অভাব হয় না। তো এরপর আসি যেটা তোমার ধরো থার্ড ইয়ারের যে কোর্স, থার্ড ইয়ারের কোর্স যেগুলা যেগুলোকে বলতেছি ফাউন্ডেশন অফ সিএস। হ্যাঁ, এই ফাউন্ডেশন অফ সিএস এ তোমার ধরো এটা হচ্ছে তোমার মানে ব্রেনের উপর অনেক বেশি প্রেশার দিবে থার্ড ইয়ারের এই টাইম গুলা। বাট এটা হচ্ছে তোমাকে যেটা বললাম যে এটা হচ্ছে তোমার যে ফাউন্ডেশন, কম্পিউটার সায়েন্সের ফাউন্ডেশন, এটা তোমাকে গ্রো করবে কিভাবে। ধরো তোমার যে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম কিভাবে কাজ করে, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, একটা কম্পিউটার যে এত কিছু ম্যানেজ করতেছে, ও ইন্টারনালি কিভাবে সবকিছু হ্যান্ডেল করতেছে, এই জাতীয় জিনিসগুলো, তোমাকে ডিল করতে হেল্প করবে। এবং তোমার ধরো এই সময় সাধারণত বিভিন্ন প্রজেক্ট দেওয়া থাকে, এই একাডেমিক প্রজেক্ট গুলাকে খুব ফোকাসে রেখে ইফোর্ট দিয়ে করো, টাইম দিতে হবে এইটার সময়, এই থার্ড ইয়ারে বা এই টাইম এই কোর্স গুলো যখন থাকে তখন প্রচুর পরিমাণে সময় দিতে হয় এগুলো। তো তোমার ধরো হ্যাঁ ফেইলার আসবে, তুমি বারবার ট্রাই করতেছো, হচ্ছে না, একটা সময় যায় দেখবা হয়ে যাচ্ছে। তো এই তখন ওই সময় যে তুমি আনন্দটা ফিল করবে সেটা অনেক বেশি।
সো এটাই আর কি। আর এরপর ফোর্থ ইয়ারে হচ্ছে স্পেশালাইজেশন, যেটা স্পেশালাইজেশনের মধ্যে তোমার ধরো বিভিন্ন ফিল্ডের দিকে মানুষজন চলে যায়, কেউ কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে কাজ করে, কেউ কম্পিউটার সিস্টেমস নিয়ে কাজ করে। তো ওই রিলেটেড নলেজ গুলোকে এক্সপ্লোর করা হয়, ইয়ে করা হয়। এখন হ্যাঁ, আমি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি। এটা হচ্ছে ধরো, আমি যেহেতু মানে একাডেমিয়া রিলেটেড কথাবার্তাই বলতেছি, তো রিসার্চ করা। হ্যাঁ, রিসার্চের ব্যাপার যেটা যেটা বলি, রিসার্চটা হচ্ছে, আমি আমি আসলে শুরু করছিলাম আমি মনে করি দেরিতে, কারণ আমার আন্ডার গ্রাজুয়েট রিসার্চ শুরু হয়েছে আমার আন্ডার গ্রাজুয়েট থিসিস থেকে। তার আগে আমি আসলে করিনি। আর আমি আসলে এইটা যখন করা শুরু করছি, রিসার্চ শুরু করছি, তখন আমি আমি আসলে বুঝতে পারছি যে মানে দিস ইজ মাই হোম অ্যাকচুয়ালি। মানে আমি এটা খুব বেশি পরিমাণে এনজয় করছি। তো রিসার্চটা তোমরা আগে একটু এক্সপ্লোর করে দেখতে পারো। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কথা আমার সিনিয়র ভাইরা বললেন, ওটা তো অবভিয়াসলি করবা, তোমার প্রবলেম সলভিং এবিলিটি বাড়াইতে অনেক বেশি হেল্প করবে। আর হ্যাঁ, আমি যেটা বললাম যে ধরো গিগস থেকে প্রবলেম সলভ করা, তারপরে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা, এটা তো করতেই হবে। এন্ড ধরো তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছ, তখন তখন একটু রিসার্চটা করার ট্রাই করো। রিসার্চটা যদি তুমি দেখো যে তোমার কাছে খুব ভালো লাগতেছে, তাহলে তুমি ফোকাসে রাখতে পারো। একাডেমির জিনিসটা সামনে মাথায় রেখে তুমি হচ্ছে রিসার্চটাকেই কন্টিনিউ করতে পারো। দেখবা তোমার যদি থার্ড ইয়ারের মধ্যে তখন পেপার পাবলিশ হইতে হবে নট নেসেসারি, তুমি শুরু করো শুরু করে লেগে থাকো। লেগে থাকো, তুমি দেখবো যে তুমি অনেক অনেক ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে এই জিনিসটাকে এনজয় করতেছো। যদি একবার রিসার্চে মজা পেয়ে যাও, তখন দেখবা তুমি সেখান থেকে সরে আসতে পারবে না। তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে, তুমি একটার পর একটা পাবলিকেশন করতে থাকবা, নতুন জিনিস বের করতে থাকবা, ফাইনাল করতে থাকবা। এই এটাই ছিল আমার আর কি, যে তোমার একাডেমিক যেটা শুরুর দিকে নন ডিপার্টমেন্টাল গুলো থেকে ফোকাস হারিয়েও না, যেটা সোহেব ভাই বললেন, ফোকাস গুলো হারিয়েও না, ওইখান থেকে ইফোর্ট অবশ্যই দিতে হবে, ইফোর্ট দিলে ভালো করবে ইনশাল্লাহ। আর ডিপার্টমেন্টাল গুলোর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগবে। সো প্রবলেম সলভিং করা, ইয়ে করা শুরুর দিকে এটা। এন্ড তুমি যখন জার্নির মাঝামাঝি পর্যায়ে পৌঁছায় গেছো, তখন সেই অবস্থায় তুমি একটু রিসার্চটা শুরু করে দেখতে পারো, যে তোমার কাছে কেমন লাগে, যে তুমি এনজয় করতেছো কিনা। এখনকার রিসার্চ গুলো অনেকটাই হচ্ছে মেশিন লার্নিং ওরিয়েন্টেড হয়ে গেছে। সো মেশিন লার্নিং এর জিনিসটা তুমি ধরো, মেশিন লার্নিং এর বেসটা তোমার মোটামুটি ফার্স্ট ইয়ারের মধ্যে দাঁড়ায় যাবে। ফার্স্ট ইয়ারে যে কোর্স গুলো আছে সেগুলোর মধ্যে মোটামুটি বেসটা দাঁড়ায় যাবে। তারপর তুমি মেশিন লার্নিংটা শেখা শুরু করো। মেশিন লার্নিং, ডিপ লার্নিং হালকা হালকা শেখা শুরু করো। অনলাইনে প্রচুর রিসোর্স আছে, যে সার্চ করলে বাবা, ইউটিউবে সার্চ করলে বাবা, গুগল করলে বাবা, অনেক ব্লগ আছে, এটা আছে ওটা আছে, অনেক কিছু করতে পারো, কোনো প্রবলেম নেই। সো এখান থেকে আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে তুমি দেখবে যে অনেক বেশি পরিমাণে অ্যাডভান্স হয়ে গেছে। আর যখন থার্ড ইয়ারে উঠতেছে, এখন তখন তোমার যখন স্পেশালাইজেশন রিলেটেড জিনিসগুলো যখন চলে আসবে, তখন তুমি যদি মেশিন লার্নিং রিলেটেড সাইডে যেতে চাও, যেতে পারবা, কোনো প্রবলেম নাই। যদি নন মেশিন লার্নিং সাইডে তুমি নিজের এক্সপার্টাইজ গ্রো করতে চাও, সেটাও করতে পারো। এই ছিল আমার পক্ষ থেকে একটা ওভারঅল ওভারভিউ। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ নাফিস। সুন্দর করে গুছিয়ে বললাম, মোটামুটি 4 বছরের জার্নিটাকেই তুমি মোটামুটি একদম একাডেমিক্যালি গুছিয়ে বলতে পারছো। আই গেস তোমাদের আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তোমরা আমাদেরকে চ্যাটে জানাতে পারো। আর ডেফিনেটলি আমরা যেহেতু এখন কোয়েশ্চেনিয়ার সেশনে যাচ্ছি না এখনই, আমরা তোমাদের কোয়েশ্চেনগুলো নিব। সবগুলো প্রশ্ন হচ্ছে আমাদের চ্যাটে জমা হচ্ছে, অ্যান্ড আমাদের ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকজন আছো, তোমরা আমাদের লাইভটা দেখতেছো। আমি আবারও বলবো, তোমরা লাইভটা একটু শেয়ার করে দিতে পারো, অ্যান্ড ডেফিনেটলি ফিল ফ্রি to tag your friends who are already in CSE, or যারা সিএসসি তে এখন ভর্তি হবে তাদেরকে ট্যাগ করে দিতে পারো, and বলতে পারো যে সিএসসি রিলেটেড তোমার যদি কোনো কিছু জানার থাকে তুমি এসে ভাইয়াদের কাছে, সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করতে পারো। ওকে, আমি এখন একটু আবার সোহাইবের কাছে চলে যেতে চাই, আমাদের প্রথম গেস্ট। সোহাইব, তুমি যদি একটু আমাদেরকে বলো যে তুমি তো এখন মোটামুটি তোমার 6 মাসের বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে টিচিং এ, তুমি অলরেডি স্টুডেন্ট তোমার সামনে দেখছো। ইভেন তুমি হয়তো যখন কন্টিনিউ করেছো তখন যেহেতু মোটামুটি তোমার একাডেমিক ভালো একটা গ্রাস ছিল, তুমি হয়তো তোমার ফ্রেন্ডদেরকেও বুঝাইছো অনেক কিছু। সো তোমার কাছে এজ এ বিগিনার একটা স্টুডেন্টের কোন জিনিসটা মনে হয় যে ওরা বেশি স্ট্রাগল করে শুরুতে যখন ওরা সিএসসি তে আসে? ডেফিনেটলি বুয়েটের ব্র্যাকে হ্যাঁ। ওরা যখন পড়াশোনা শুরু করতে যায়, তখন কোন জায়গাটা ওরা বেশি স্ট্রাগল করে, অ্যান্ড এই প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে এটা ওভারকাম করতে গেলে ওদের কোন জায়গাটাতে বেশি ফোকাস করতে হবে শুরু থেকে, একদম বিগিনারদের জন্য, যারা আসলে হয়তো কোনো সিএসসির নলেজই নাই, বা যারা হয়তো আগে কখনো প্রোগ্রামিংই করে নাই, এইচএসসি তে হয়তো ভালো করে প্রোগ্রামিং হ্যাঁ, করে নাই, বাট সিএসসি তে চলে আসছে এখন। এখন ওরা, ওদের জন্য যদি কিছু সাজেশন দিতে তুমি। ঠিক। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা। সো ফার্স্ট অফ অল, কোন বিষয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করে? তো আমার কাছে বলবো যে সবচেয়ে বেশি স্ট্রাগল করে অবশ্যই হচ্ছে কি প্রোগ্রামিং এ। যারা হচ্ছে আগে কখনো প্রোগ্রামিং করেনি, সিএসসি তে আসলে প্রোগ্রামিংটা আসলে একটা ফান্ডামেন্টাল পোর্শন। আমি যদি হচ্ছে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং তো বাদও দিলাম, লেটস সে হচ্ছে কি আমি ডেভেলপমেন্ট অথবা হচ্ছে আমি রিসার্চ করতে চাই, যে কোনো কম্পিউটার সায়েন্স মানেই আসলে দিন শেষে আমাকে আন্ডারলাইন কোন একটা জায়গায় হচ্ছে আসলে প্রোগ্রামিং করতে হবেই। তো ফার্স্ট অফ অল এই জোনটা আসলে
খুব বেশি, যার যত বেশি মানে স্কিল, প্রোগ্রামিং স্কিল যত ভালো, সে আসলে রিসার্চ বলি অথবা কম্পিটিটিভ প্রোগ্রামিং বলি অথবা হচ্ছে কি ডেভেলপমেন্ট বলি, ইন্ডাস্ট্রিতে বলি অথবা একাডেমিয়াতে বলি, সব জায়গায় সে হচ্ছে কিছুটা অ্যাডভান্টেজ পাবে, যেহেতু আন্ডারলাইং সবকিছুতেই আসলে হচ্ছে কি প্রোগ্রামিং আছে। তো আমি বলবো যে কম্পিউটার সায়েন্স ভালো করার জন্য প্রোগ্রামিং শেখাটা আসলে হচ্ছে কি খুবই বেশি গুরুত্বপূর্ণ। এন্ড প্রোগ্রামিং এ সবচেয়ে বেশি আগে যেটা সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যারা হচ্ছে কি এইচএসসি তে হচ্ছে কি সি প্রোগ্রামিং অথবা অন্য কিছু নতুন কারিকুলামে হয়তো পাইথন ইনক্লুড করা হয়েছে, যারা হচ্ছে কি এটা করে আসেনি, তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগে হচ্ছে সিনটেক্সটা হচ্ছে একটু ভালো করে দেখা। যে সিনটেক্স বলতে আসলে আমরা কি বুঝি, অনেকে হয়তো সিনটেক্স জিনিসটা বুঝতেছে না। সিনটেক্স হচ্ছে যে প্রোগ্রামিং এর আসলে দুইটা পোর্শন থাকে। একটা ফার্স্ট অফ অল হচ্ছে কি যেমন যে আমরা যখন ইংলিশে কথা বলি তো দুইটা জিনিস হতে পারে। ফার্স্ট অফ অল যে আমার কথাটাতে গ্রামাটিক্যাল কিছু ভুল থাকতে পারে অথবা হচ্ছে কি মিনিং এ কিছু একটা ভুল থাকতে পারে। অনেক সেন্টেন্স এমন হইতে পারে যেমন হচ্ছে যেটা গ্রামাটিক্যালি অ্যাকুরেট বাট ওর আসলে কোনো মিনিং নাই। ঠিক আছে, সো ওই ধরনের সেন্টেন্স আসলে লজিকটা নাই বাট গ্রামার আছে। এবং অনেকগুলো সেন্টেন্স এরকম হতে পারে যেটার মিনিং সবকিছু ঠিকঠাক আছে বাট হয়তো গ্রামারটা ঠিক নেই। তো এই যে গ্রামার, একটা ল্যাঙ্গুয়েজের যে গ্রামার, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও হচ্ছে কি যে গ্রামারটা, সেটাকে আমরা আসলে সিনট্যাক্স বলি। যে আমরা আসলে যেহেতু নর্মালি ইংলিশ অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা অনেকভাবেই একটা সেম কথা বলতে পারি, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো একটু রিজিড। তো একটা নির্দিষ্ট ভাবেই হচ্ছে কি একটা স্পেসিফিক আইডিয়াকে এক্সপ্রেস করা যায়। তখন হচ্ছে কি আমরা একটা আইডিয়া, যে একটা লজিক যে হচ্ছে কি আমি আমার মাইন্ডে ফর্ম করছি, সেটা আসলে কিভাবে আমি হচ্ছে কি কোডে কনভার্ট করব, এই জিনিসটা হচ্ছে আসলে সিনট্যাক্স। সো অবশ্যই হচ্ছে কি সিনট্যাক্সটাতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে শুরুতে। সিনট্যাক্সে ফোকাস না করলে যেটা সমস্যা হবে, যে আমি আসলে আইডিয়া পেয়ে গেছি, আমার লজিক ঠিক আছে, বাট আমি দেখা যাচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। সো আমি বলবো যারা হচ্ছে এইচএসসি তে হচ্ছে আমরা ঠিক মতো প্রোগ্রামিং এর সাথে ইন্ট্রোডিউস হইতে পারি নাই, তারা হচ্ছে অফকোর্স আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বেসিক সিনট্যাক্স গুলো সেগুলো হচ্ছে দেখে নিবে। এবং এটার জন্য হচ্ছে কি অনেকগুলো হচ্ছে কি আমরা রিসোর্স পাবো। যেমন আমাদের হচ্ছে কি কোডার ভাইয়েরই হচ্ছে কি আমাদের মনে হয় হচ্ছে কি সি এর উপর হচ্ছে কি কোর্স আছে, এন্ড আমাদের যে আমরা সামনে যে কোর্স গুলো রিলিজ করতেছি ওখানেও হচ্ছে কি বেসিক প্রোগ্রামিং এর হচ্ছে কোর্স আছে। And আমরাও পাইথনের রিলেটেড কিছু কোর্স বের করছিলাম, যেগুলোতে হচ্ছে কি আমরা একদম জিরো থেকে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করছি। এগুলো জি। অবশ্যই ভালো। তো এই ধরনের কোর্স গুলো করলে আমরা আসলে যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে এই কোর্স গুলো হচ্ছে আসলে অনেকটা হচ্ছে কি আমাদের ইমপ্লিমেন্টেশনের উপর বিল্ড করা আর কি। যেমন এই সিপি কোর্সটা আসলে আমরা ইমপ্লিমেন্টেশনের উপর খুব বেশি ফোকাস করি না। আমরা শুরুতে দেখাই ইমপ্লিমেন্টেশনের বেসিক কিছু আইডিয়া দেখাই, বাট আমরা একটু আগে যতগুলো করছি সবগুলোতে একটু আমরা হচ্ছে কি এটাই এজিউম করে নিছি যে মেজরিটি মানুষ হচ্ছে কি, আমাদের 70% মানুষ হচ্ছে কি প্রোগ্রামিং পারে, 30% হয়তো পারে না। তাদের জন্য আমরা হচ্ছে কি সামান্য একটা এক্সট্রা এফোর্ট দিয়ে তাদেরকে সামহাও আনার ট্রাই করি। বাট হ্যাঁ, আমরা লজিক থেকে ইনিশিয়ালি হচ্ছে কি আমরা আগে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে কি আমরা লজিক আপাতত বাদই দিলাম, আমরা আসলে ইনিশিয়ালি আমাদের যে আইডিয়া গুলো সেগুলোকে আমরা কোডে কনভার্ট করতে পারি কিনা। তো এই জিনিসটার জন্য আসলে আমাদেরকে ট্রাই করতে হবে। And এটা আমাদেরকে ওভার দ্য হোল আমাদের সিএসসি 4 বছরের জার্নিতে আমাদের ইমপ্লিমেন্টেশন স্কিল, আমাদের প্রোগ্রামিং স্কিল আসলে অনেক বেশি হেল্প করবে আমাদেরকে। এবং আমাদের জার্নিটাকে স্মুথ করার জন্য প্রোগ্রামিং ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটাই ভাই। আর আই থিঙ্ক হচ্ছে কি এটা আসলে কোয়েশ্চেনটাকে আনসার করে ঠিক মতো করে। ঠিক আছে, থ্যাংক ইউ সোহাইব। আই গেস আরো একটা কোয়েশ্চেন আসছে, আমি এটা সোহাইবের থেকে আনসারটা নেব। আচ্ছা, সোহাইব, তুমি তো মোটামুটি একাডেমিয়াতে ভালো ছিলা, আলহামদুলিল্লাহ, এন্ড এর পাশাপাশি তুমি মোটামুটি আদার্স বেশ কিছু জিনিস এক্সপ্লোর করছো। যেমন আমি জানি তুমি হচ্ছে আমাদের যেই এএসজি তে আমরা যখন প্রথম ম্যাথ রিলেটেড কিছু অ্যানিমেশনের একটা প্রজেক্ট ছিল আমাদের, যেখানে 18 ব্যাচের রাকিবুল, তোমরা সবাই তোমাদের রাকিবুল ভাইকে চেনো, তোমরা রাকিবুল ভাইয়ের ফ্যান তোমরা। তো তোমাদের রাকিবুল ভাই প্রথম যে প্রজেক্টে কাজ করেছিল, ওই প্রজেক্টে তোমার রাকিবুল ভাইয়ের সাথে সোয়াইব কাজ করেছিল। তো সোয়াইব, আসলে আমি তোমার কাছে জানতে চাই, আমার স্টুডেন্টের পক্ষ থেকে, যে ডিউরিং দিস এই আন্ডারগ্রেড 4 বছরের লাইফ, পড়াশোনার পাশাপাশি কোন কোন স্কিলগুলো এক্সপ্লোর করা যেতে পারে একটা সিএসসি স্টুডেন্টের ক্ষেত্রে, এবং তারা, তুমি কোন কোন জায়গায় নিজে এক্সপ্লোর করছিলে এবং তোমার কাছে মনে হয়েছিল যে এই জায়গাগুলো আসলে ইন্টারেস্টিং, এই জায়গাগুলোতে যদি ফিউচারে বাচ্চারা যারা সামনে আমরা সিএসসি তে ভর্তি হচ্ছে, ওরা চাইলে এক্সপ্লোর করতে পারে, ওদের ভালো লাগবে, তুমি যদি একটু এই জায়গাগুলোকে ফোকাস করতে। সো ইমরান ভাই যেটা জিজ্ঞাসা করলেন, আম, পড়াশোনার পাশাপাশি কোন ফিল্ড গুলো এক্সপ্লোর করা যায়।
সো আমি এক্সপ্লোরেশনটাকে আমি দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সো একটা ক্যাটাগরি হচ্ছে আমার ফ্রি টাইমে কোন জিনিসটা এক্সপ্লোর করে আমার ভালো লাগে। আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে কোন জিনিসটা এক্সপ্লোর করলে আমার রিসার্চের জন্য সুবিধা দিবে, আমি যখন বাইরে অ্যাপ্লাই করব আমার রিসার্চ স্কিলস হিসেবে সেটাকে দেখানো যাবে। সো আমি এই দুইটা ক্যাটাগরির জন্য বলছি। তো ফার্স্টেই বলি যে কোন জিনিসটা হচ্ছে আমার ফ্রি টাইমে করতে ভালো লাগে, যেটা আমার জাস্ট নিজের যেটা ভালো লাগে সেটাই আর কি। সো আমার মানে ফার্স্ট ইয়ার থেকেই আমি যেটা খেয়াল করেছি যে আমার হয়তো মানে ছোটখাটো প্রোগ্রাম লেখা, পাইথন দিয়ে কিছু টুকটাক অটোমেশন করা বা ছোটখাটো অ্যানিমেশন বানানো, প্রোগ্রাম লিখে, এগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতো। আর বিশেষ করে বিভিন্ন অপারেটিং সিস্টেম ট্রাই আউট করা, উবুন্টু, কালি লিনাক্স বা ডুয়াল বুট করে আমি ট্রাই করেছিলাম। সো এরকম মানে বিভিন্ন নতুন নতুন জিনিস শিখতে আমার কাছে ভালো লাগতো। সো আমি ফার্স্ট ইয়ারেই দেখতাম থ্রি ব্লু ওয়ান ব্রাউন নামে ইউটিউবে একটা চ্যানেল আছে। সো উনি হচ্ছে স্ট্যানফোর্ডের একজন গ্র্যাজুয়েট। উনি একটা লাইব্রেরি বানিয়েছিলেন মানিম নাম। সো এই মানিম দিয়ে উনি যে ভিডিওগুলো বানান, খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন, সবগুলি হচ্ছে মানিম দিয়ে ডেভেলপ করা। সো তখন থেকে আমি ইন্টারেস্টেড ছিলাম এই মানিম লাইব্রেরি দিয়ে কিভাবে আর কি ম্যাথমেটিক্যাল ভিডিওগুলো আমরা বানাতে পারি। সো কাজী রাকিবুল হাসান, ও ও হচ্ছে আমার ক্লাসমেট। ওর সাথে যে ফার্স্ট প্রজেক্টটা করেছিলাম ইন্টিগ্রেশনের একটা ভিডিওর উপরে, সো ওই অ্যানিমেশনটা আমি মানিম দিয়ে করেছিলাম। তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার কাছে এরকম টাইপের মানে ছোটখাটো কোডিং প্রজেক্ট বা অ্যানিমেশন বানানো যেটা ফ্রি টাইমে করে মজা লাগে আর কি। সো এই জিনিসগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতো। আর আরেকটা মানে এক্সপ্লোরেশনের দিক, সেকেন্ড পার্ট যেটা, যে রিসার্চের জন্য কোন জিনিসগুলো কাজে দিতে পারে। সো আমি সেকেন্ড ইয়ারে থাকতে আমাদের এক বুয়েটের অ্যালামনাই ভাই, সো ওনার সাথে আমি কিছু কাজ করেছিলাম, সাথে আমাদের বুয়েটের এক প্রফেসর ইনভলভ ছিলেন। সো ওইটাই আমার ফার্স্ট রিসার্চ ওয়ার্ক ছিল। সো ওই ওই কাজে যেটা ছিল আমাদের আম, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গার হাতে আঁকা ম্যাপ আছে, অনেক পুরাতন ম্যাপ। সো এই ম্যাপগুলোকে আমরা কিভাবে ডিজিটাইজ করতে পারি। সো ওই ইমেজগুলো থেকে দেখা যায় যে অনেক সময় ম্যাপটা এতই পুরনো, ইমেজের মাঝখানে কিছু অংশ ব্লার হয়ে গেছে গেছে বা নষ্ট হয়ে গেছে, কালি মুছে গেছে। সো প্রথম কাজ ছিল এই মানে মুছে যাওয়া জায়গাগুলোতে কিভাবে ফিল আপ করা যায়। সো এখানে হচ্ছে মেশিন লার্নিং এর ব্যাপার স্যাপার চলে আসছে। সেকেন্ড কাজ ছিল এই ফিল আপ করার পর জিনিসটাকে কিভাবে ডিজিটাইজ করা যায়। ডিজিটাইজ বলতে জিনিসটা যাতে আমি কম্পিউটারে স্টোর করে রাখতে পারি। আমি যদি একটা এরিয়ার নাম সার্চ করি, অটোমেটিক্যালি ওই জায়গাটা হাইলাইট হয়ে যাবে। ছবি দেখে তো এটা আসলে চোখে দেখে করা লাগবে, সো এটাকে যদি আমি অটোমেট করতে চাই তাহলে কি করা লাগবে। সো এখানে আমাদের ওপেন সিভি, তারপর পাইথনের অনেক স্ক্রিপ্টিং এর ব্যাপার স্যাপার চলে আসছিল। তারপর জিআইএস বেসড অনেক টুলস এরও কাজ চলে আসছিল। সো এরকম মানে রিসার্চের জন্য দেখা যায় যেটা আমার অনেক সময় বিভিন্ন টুলসে হাত দেওয়া লাগছে। তারপর এক এক সময় বিভিন্ন মেশিন লার্নিং মডেল ট্রাই আউট করা লাগছে। তারপর মেশিন লার্নিং রিলেটেড জিনিসপত্র আমার শেখা লাগছে। সো এই সাইডটাও আমার এক্সপ্লোরেশনের সেকেন্ড পার্ট, এটা আমাদের রিসার্চের জন্য আর কি খুবই ইম্পর্টেন্ট। সো এটাই আর কি, যে কেউ যদি ফ্রি টাইমে চাও মানে এক্সপ্লোর করতে চাও নতুন নতুন টপিক, আমি রেকমেন্ড করবো পাইথন রিলেটেড যে কোনো কিছু এক্সপ্লোর করতে পারো। চাইলে পাইথন দিয়ে ছোটখাটো গেম বানানো বা অ্যানিমেশন বানানো। আর যদি চাও রিসার্চের জন্য কিছু এক্সপ্লোর করবা, তাহলে আমি রেকমেন্ড করবো তোমাদের যে প্রফেসর আছে ভার্সিটির, ওনার কাছে রিচ আউট করো। তার কাছে যদি কোনো প্রজেক্ট অনগোয়িং থাকে সেটা নিয়ে ট্রাই করো। বা নিজেদেরও যদি কোনো আইডিয়া থাকে নিজেরাই ঘাটাঘাটি করে দেখো। এখন আসলে এতই রিসোর্স অ্যাভেলেবল ইন্টারনেটে, যে কোনো কিছু একটা শিখতে চাইলে ইউটিউবে সার্চ দিলে অটোমেটিক্যালি মানে কয়েকশো প্লে লিস্ট চলে আসে। সো এখান থেকে আসলে মানে শিক্ষাটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গিয়েছে। সো নিজে কিছু শিখতে চাইলে এখন সেই জিনিসটা অনেক মানে সম্ভব। আর এটাই আর কি আমার পক্ষ থেকে বলার ছিল। থ্যাংক ইউ সোয়াইব, সুন্দর করে বলছো। আপনাদের কোর্সে কি কি করানো হবে? আচ্ছা, মূলত কয়েকটা কোয়েশ্চেন আসতেছে আমাদের সম্পর্কে, আমি আবারও বলে রাখি। আমরা মূলত কোডার ভাই থেকে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং নামে একটা কোর্স এনেছি। যেই কোর্সের মধ্যে বা কোর্স আসলে 3 বছর ধরে রানিং আমাদের, যেখানে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং শেখাই। কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং এরই একটা আলাদা জনরা, যেখানে প্রবলেম সলভ করে স্টুডেন্টরা, এবং প্রবলেম সলভ করে একজন একজনের সাথে প্রতিযোগিতা করে। যেভাবে আমরা অনলাইনে বিভিন্ন গেম খেলে থাকি, যে গেম খেলে যে আগে জিতবে, যে উইনার হবে, সে আসলে ফার্স্ট হবে, ঠিক সেম ভাবে প্রোগ্রামিং করে, প্রবলেম সলভিং করে কারা কত দ্রুত প্রবলেম সলভ করতে পারে, সেটার একটা অনলাইন কম্পিটিটিভ গেম বলতে পারো। সো এটা হচ্ছে খুবই অ্যাড্রিনালিন একটা রাশ টাইপের একটা জায়গা, যেখানে আসলে অনেক মেধা খাটাইতে হয়, অনেক জটিল জটিল প্রবলেম সলভ করতে হয়, এবং এটা খুব কম সময়ের মধ্যে করতে হবে। এবং এই ক্ষেত্রে তোমাদের এখানে যারা আছে মোস্টলি সবাই এটা করছে, কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে। অ্যান্ড কম্পিটিটিভ প্রোগ্রামিং মোস্টলি বলতে আসলে এখানে তোমাদের সোহাইব ভাইয়া আর হচ্ছে সচিন ভাইয়া হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং বেশি ফোকাস করেছিল। অ্যান্ড তোমাদের সোহাইব ভাই তো এখন একাডেমিয়াতে, তোমাদের সচিন ভাইয়া হচ্ছে ইন্ডাস্ট্রিতে। আর বাকিরাও মোটামুটি কম বেশি কম্পিটিটিভ প্রোগ্রামিং হালকা পাতলা দেখছে বা জানে। সো সিএসসি তে যারাই পড়ে তারাই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর
মোটামুটি এ টু জেড জানে যে কিভাবে কি হয় না হয়। তোমাদের যাদের ভালো লাগে শুরুতে যেটা বললো যে তোমরা যদি হাতকে একটু চালু করতে চাও বা ব্রেনটাকে একটু শার্প করতে চাও, বা যে কোনো একাডেমিক্সের সিএসসি আন্ডারগ্রেডের যে কোনো কোর্সে যদি প্রোগ্রামিং রিলেটেড কোর্সগুলোতে যদি একটু ভালো করতে চাও, তাহলে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা তোমরা ট্রাই আউট করতে পারো। আমরা এটা 3 বছর এই এখন মানে যদি আমরা লঞ্চ করি তাহলে টানা 3 বছর আমরা এই কোর্সটা লঞ্চ করছি, যেখানে আমাদের সাথে সোহাইব ভাইয়া, সচিন ভাইয়া সহ আমাদের বুয়েটের সিএসি জুনিয়র আছে, এবং আমার ব্যাচের 15 ব্যাচের 2জন গুগলার, অর্ঘ্য এবং অর্ঘ্যপাল আর তানভীর মুত্তাকিন। অর্ঘ্য হচ্ছে এশিয়া ওয়েস্ট চ্যাম্পিয়নও হয়েছিল। তো এসিএম আইসিপিসি একটা কন্টেস্ট, তোমরা হয়তো জানবা, এটা নিয়ে আসলে এখন বলার কিছু নাই। আমরা সেখানে প্রোগ্রামিং শিখিয়ে থাকি আর কি। সো এর পাশাপাশি আমরা সিএসসি ফান্ডামেন্টাল নামেও কিছু কোর্স লঞ্চ করবো সামনে। অলরেডি আমাদের ডেভেলপ মানে রেডি হয়ে গেছে। ফার্স্ট ইয়ারে 4টা কোর্স আমরা নিয়ে কাজ করছি সিএসসি ফান্ডামেন্টালের আন্ডারে। আমরা ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম পার্ট 1, এসপিএল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স, আর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই 4টা কোর্সে তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়বা। তো ইউনিভার্সিটিতে পড়া আর হচ্ছে অনলাইনে একটা রিসোর্স থাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সো আমরা চেষ্টা করেছি বাংলাদেশে এই যে বেস্ট বেস্ট রিসোর্সগুলো যাদেরকে আমরা ফলো করি, বা যেই ইউনিভার্সিটিগুলোকে আমরা মনে করি যে মডেল হিসেবে সিএসি পড়াচ্ছে তারা, বুয়েটের সিএসি ডিপার্টমেন্ট বা আদার্স, এই ধরনের ইউনিভার্সিটিগুলোতে যারা টপার ছিল তাদেরকে নিয়ে এসে আমরা এই কোর্সগুলো ডিজাইন করেছি, এবং কোর্সগুলো আমরা লঞ্চ করব সামনে। এবং আমরা চেষ্টা করব যে বাংলাদেশের যে কোনো জায়গায় যারা সিএসি নিয়ে পড়াশোনা করছে বা করবে, তারা যেন এই রিসোর্সগুলো অ্যাক্সেস করে ভালো একটা রেজাল্ট আউটকাম দিতে পারে। তাদের ইউনিভার্সিটিতে হয়তো তাদের টিচাররা মন মতো না, বা তারা হয়তো ইউটিউবে বিভিন্ন রিসোর্স পাবে, বাংলা ল্যাঙ্গুয়েজে পাবে না। তো সেই ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজে কিভাবে একটা সিএসসি কে, একটা ওয়ার্ল্ড ক্লাস সিএসসির থিওরিগুলোকে আমরা যেন ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি, ওইটা একটা সিস্টেম আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা সিএসসি ফান্ডামেন্টালের 4টা কোর্স ফার্স্ট ইয়ারে লঞ্চ করব। এটা সামনে লঞ্চ করব, এটা নিয়ে এখন কথা বলার দরকার নেই। আমরা মূলত যেটা নিয়ে কথা বলছি, সিইসি তে কিভাবে আমরা এই 4 বছর পড়াশোনা করব, কি কি জিনিস ফোকাস করব, কি কি জিনিস লাগবে, এই জিনিসগুলো নিয়ে। সো যারা আরো বেশি কিছু জানতে চাও তারা codarbhai.com-এ গিয়ে, CODERVAI, আমি আবারও বলি কোডার VAI, এটা বি না, কোডার ভাই না, কোডার ভাই। সো codarbhai.com-এ গিয়ে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারো। লেটস গেট ব্যাক টু আওয়ার সেশন। সো আমি এখন সচিনের কাছে যাব। সচিন, তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করো, সবাই আসলে কোয়েশ্চেন করতেছে যে সিএসসি কি চলবে কিনা। কারণ এখন যারা সিএসসি তে ভর্তি হবে তারা হয়তো গ্র্যাজুয়েট হবে 2029-30-এ গিয়ে। সো ততদিন পর্যন্ত সিএসসি কি টিকে থাকবে কিনা আদৌ, আর সিএসসি কি এখন ওভার রেটেড কিনা, বা সিএসসি মরে যাবে কিনা, বা সিএসসি তে যারা ভর্তি হচ্ছে তারা কি ভুল করে ভর্তি হচ্ছে কিনা, তাদের এটা কি ভুল ডিসিশন হচ্ছে কিনা, অ্যান্ড ওভারঅল সিএসসি তে পড়ে আসলেও তারা চাকরির বাজারে বা চাকরি থাকবে কিনা। এই ওভারঅল তুমি যদি সিএসসি নিয়ে যেই এখন একটা ভয় চলতেছে, একসময় সিএসসি নিয়ে একটা হাইপ ছিল, বাংলাদেশের জাতীয় সাবজেক্ট ছিল যে সিএসসি তে চান্স পাইতেই হবে। এখন অনেকে ভয় পাওয়া শুরু করছে এই যুগে এসে, এই মেশিন লার্নিং এর যুগে, এআই এর যুগে এসে। তোমার পার্সপেক্টিভ থেকে তুমি যদি একটু আমাদের কাছে শেয়ার করতে যে এটা নিয়ে তোমার চিন্তা ভাবনা কি, বা তোমার মতামতটা কি। হ্যাঁ। সো যেটা হয়েছে আসলে আমাদের এখন আসলে একটা টেন্সড একটা সিচুয়েশন চলে আসছে যে কম্পিউটার সায়েন্স কি আদৌ টিকবে কিনা, বা এরকম আসলে কোয়েশ্চেন আসতেছে। আহ, আমি যেটা আসলে বলবো যে কম্পিউটার সায়েন্স তো অফকোর্স টিকবে, মানে কোনো সাবজেক্ট আজ পর্যন্ত মরে গেছে বলে আমি আসলে জানি না। মানে লাইক ফিজিক্সের বহু বছর ধরে তো আমরা আইনস্টাইন লেভেলের কোনো ইনোভেশন আমরা পাচ্ছি না, তো ফিজিক্স কি আসলে কেউ করতেছে না, বা ফিজিক্স থেকে কেউ নোবেল পুরস্কার পাচ্ছে না? সো আচ্ছা। এইটা তো আসলে কমপ্লিটলি একটা রং আইডিয়া যে আমাদের আসলে একটা সাবজেক্ট ডেড হয়ে যাবে কিনা, সেটা কোনোদিনই সম্ভব না। কারণ আহ, যত সময় যাবে জিনিসটা আসলে অ্যাডাপ্টেশন হয়ে যাবে। আমি যদি বলি একটা লাইক কিছু পাওয়ারফুল কোট আছে, যে এটার মধ্যে একটা এরকম হচ্ছে যে কোভিড-19 যে চলে গেছে সেটা আমরা কিভাবে টের পাইলাম? আমরা কি ঘুম থেকে ওইটা হঠাৎ করে একদিন দেখছি যে কোভিড-19 চলে গেছে? লাইক আগের দিন হাজার তিনেক মানুষ মারা গেছে, পরের দিন থেকে কেউ আর মারা যায় নাই, কেউ আক্রান্ত হয় নাই, কিছুই হয় নাই, এরকম কিন্তু হয় নাই। আহ, জিনিসটা আসলে একটা রিগ্রেশন। লাইক অবস্থা যখন খারাপ হয় সেটাও ধীরে ধীরে খারাপ হয়, সেটা একদিনে খারাপ হয় না। যেমন আজকে ঘুম থেকে ওইটা দেখবো যে কম্পিউটার সায়েন্সের সব আবিষ্কার হয়ে গেছে, আমার কোনো সিচুয়েশন নাই,
কোনো পজিশন নাই, এটা আসলে কখনো হয় নাই। জিনিসটা যেমন কম্পিটিশনটা যেরকম বাড়ছে, সেটা যেরকম আস্তে আস্তে বাড়ছে, আমাদের স্যাচুরেশনটাও আস্তে আস্তেই হবে। আমরা জিনিসটা সম্পর্কে ওইভাবেই ধারণা নিয়ে বড় হবো। যখন আমরা যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছিলাম, তখন আমাদের জন্য একটা মেইন টার্গেট ছিল এরকম যে আমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ অনেক ভালো করে শিখতে হবে, ওইটার সিনটেক্স অনেক ভালো পারতে হবে। আমরা কম্পাইলেশন এরর খাইলে আমরা এটা নিয়ে অনেক প্যানিক করতাম যে কেন কম্পাইলেশন এরর হইলো, এটা কি হইলো, কোন জায়গায় কি। মানে আমাদের সবসময় মাথায় থাকতো যে কোনো কম্পাইলেশনের, মানে আমার আমার মাথায় পার্সোনালি থাকতো যে কোড লেখার সময় যেন কম্পাইলেশন এরর না হয়, বা আমি যেন সিনটেকটিক্যালি খুব একটা মিস্টেক না করি। এখন আমি পার্সোনালি আমি যেই জায়গায় কাজ করি, আমি মাঝে মাঝেই এমন হয় যে আমি হয়তো 100-150 লাইন একসাথে লিখে ফেলছি। লিখে ফেলার পর কোন একটা জায়গায় আমার আসলে কম্পাইলেশন এররের মতো আমি কিছু একটা করছি, বা কোন একটা মানে সিলি মিস্টেক হয়েছে যেটা আমার আসলে হচ্ছে না। আই ডোন্ট কেয়ার টু বি অনেস্ট। আমি আমার কোড স্ট্রাকচারটা, আমার চিন্তা, এখন আমার জাস্ট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে আমার চিন্তা শক্তিটা, যে আমি যেভাবে ইমপ্লিমেন্ট করতেছি সেটা কি মোস্ট অপটিমাল ওয়ে কিনা। সো একবারে আমার কম্পাইলেশন যদি নাও হয়, আমার অনেকগুলা এআই টুলস আছে, গিটহাব কোপাইলট আছে, কার্সর আছে, এনিথিং। এরা আমার আসলে চিন্তা পড়ে ফেলতে পারতেছে। আমি যখন কোড লেখা শুরু করছি, ওরা বুঝতেছে যে আমি কোন টিউনে আমি আসলে আগাবো, আহ, আমার নেক্সট লাইনটা আসলে কি হইতে পারে, এটা আসলে কোপাইলট, চ্যাট জিপিটি এরা আসলে জানে, মানে বুঝে গেছে জিনিসটা। সো যেটা হইছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে জিনিসটা, একটা পাওয়ারফুল প্রোগ্রামারের শক্তি আরো 10 গুণ বেড়ে গেছে। সো একজন পাওয়ারফুল প্রোগ্রামার আগে যেই পরিমাণে আউটপুট দিত, এখন সে তার থেকে 5 গুণ বেশি আউটপুট দিচ্ছে। দ্যাট মিনস যে 5 ভাগের 1 ভাগ চাকরি আসলে কমে যাচ্ছে, এটা ট্রু। এই কথাটা মেনে নিতে হবে যে আসলে কিছুটা আসলে একটা ইম্প্যাক্ট হয়েছে। এখন প্রশ্ন হইতেছে যে ওকে দেন আসলে কি হবে। জিনিসটা হচ্ছে যারা হচ্ছে আসলে এক্সিলেন্ট হইতে পারবে, যারা আসলে এভারেজের থেকে উপরে থাকবে, তাদের জন্য কখনোই কোনো কিছু সমস্যা হবে না। কিন্তু যারা আসলে জাস্ট হাইপের জন্য কম্পিউটার সায়েন্সে এডমিট হবে, যারা আসলে কম্পিউটার সায়েন্সের থিওরিটিক্যাল সাবজেক্ট গুলো বা আহ, আমাদের আসলে কনসেপ্ট গুলো আসলে যারা এনজয় করবে না, তাদের জন্য আমি মনে করি একটু ডিফিকাল্ট হবে সামনের রাস্তাটা। একটু না, আসলে প্রচুর ডিফিকাল্ট হবে, কারণ মার্কেট গুলো আস্তে আস্তে শ্রিঙ্ক হবে। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, যে মার্কেট আস্তে আস্তে ডাউন হবে। একজন ডেভেলপার বা একজনের বেতনে আসলে 5 জনের কাজ আসলে বের হয়ে আসবে, যেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতেও। আমি পার্সোনালি দেখতেছি যে আমরা আমরা একজন এখন, লাইক আমার আমার পার্সোনালি আমার আমার কোম্পানির কথা আমি যদি বলি, যে আমাদের স্প্রিন্ট সিস্টেমে কাজ হয়, অর্থাৎ প্রতি 2 উইকে একটা ডেডলাইন সেট করা হয়। ওই ডেডলাইনের মধ্যে হচ্ছে আমাকে কিছু স্পেসিফিক টাস্ক করতে দেওয়া হয়। সেই টাস্কগুলো কি হবে সেটা 1 সপ্তাহ ধরে একটা প্ল্যানিং উইকে ডিটারমাইন করা হয়। সো তোমরা যারা এজাইল মেথড, স্প্রিন্ট এগুলা আসলে পড়বা, তখন বুঝবা যে ডেভেলপমেন্টের সাইকেল আসলে কি, বা হোয়াট এভার। সো এই স্প্রিন্টে আমাদের, যখন আমরা ইন্ডাস্ট্রিতে জয়েন করছিলাম, তখন আমাদের যেই রেট অফ ওয়ার্ক ছিল, বা আমাদের যেই প্রেশার বা অ্যামাউন্ট অফ ওয়ার্ক ছিল, সেটা কিন্তু এখন সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। আমি পার্সোনালি দেখছি যে আমার আমার একটু কষ্ট হচ্ছে। আমি কখনো কখনো দেখা যাচ্ছে যে আমি বেশ অনেক সময় ধরে আমি আসলে কাজ করতেছি, এবং আমি মাঝে মাঝে আমার টিম লিডকে জিজ্ঞেস করতেছি যে আসলে হোয়াট ইজ গোয়িং অন, ইজ দেয়ার সামথিং রং, লাইক আমাদের কাজের পরিমাণ হঠাৎ করে একটু বেড়ে গেল কেন, এটার মানে এটার আসলে রিজনটা কি। তখন জিনিসটা যেটা হয়েছে যে আমাদের আসলে কোম্পানির উপর মহল থেকেই প্রেশার আসছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আসলে আগের রেটে কাজ করলে হবে না সিম্পলি। এখন একজন যদি 2টা ফিচার আগে ইমপ্লিমেন্ট করতো এক স্প্রিন্টে, এখন সে 4টা ফিচার ইমপ্লিমেন্ট করবে। এটা হচ্ছে এখন বার। সো একটা বার, একটা স্ট্যান্ডার্ড সেট হবে। জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের যদি আমরা কিভাবে জানি যে ক্লাস 1-এ উঠে আমরা এই সার্টেন সিলেবাসটা কমপ্লিট করব, বা হচ্ছে আমরা ক্লাস 2-তে যে সার্টেন সিলেবাসটা কমপ্লিট করবো, এই জিনিসটা আমরা আসলে কিভাবে জানছি? এটা আমাদেরকে শিখতে দেওয়া হয়েছে জন্যই আমরা আসলে শিখছি। ক্লাস 1-এর সিলেবাস যদি আরেকটু হার্ড হইতো, আমরা আসলে আরেকটু হার্ড সিলেবাসই পারতাম। ক্লাস 1-এর সিলেবাসে যদি আরেকটু কম জিনিস পড়ানো হইতো, আমরা আসলে আরেকটু কম জিনিসই পড়তাম। বাস্তবতায় হচ্ছে এইটাই। সো জিনিসটা আসলে একটা হ্যাবিচুয়েশন হয়ে যাবে। এই যে স্লো ডিকেটা হচ্ছে, এই যে রিগ্রেশনটা হচ্ছে, এই যে ডাউনওয়ার্ড যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, যে কম্পিটিশনটা বাড়তেছে, এটা আসলে মানুষের মধ্যে অটোমেটিক্যালি এটা মানে এটা আসলে ঢুকে যাবে মাথার মধ্যে। জিনিসটা হচ্ছে এরকম যে বাই দ্য টাইম ইউ উইল গ্রাজুয়েট ইন লাইক 2029 বা এরকম টাইমের দিকে, যারা এই সময় গ্রাজুয়েট করবে, তাদের জন্য আসলে আমি যেটা মনে করি যে ওরা আসলে ওই সময় জিনিসটা, ওই সিচুয়েশনের সাথে ওরা আসলে হেবিচুয়েটেড থাকবে। ওরা জানবে যে আমার সাথে আসলে কি হচ্ছে, বা আমার সাথে আসলে কি হওয়া উচিত। এটা আমি বিশ্বাস করি যে এখন যেরকম আমরা জানি যে আমাদের সাথে, মানে আমরা আমরা যারা হচ্ছে একসাথে বের হয়েছিলাম,
আমরা মোটামুটি যারা ইন্ডাস্ট্রি ফোকাস ছিলাম, যারা আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকছি, আমরা জানি যে আমাদের আসলে কি করতে হবে বা আমরা কি আউটপুট দিতে পারতেছি বা কি। এগুলো আমরা আসলে, জিনিসটা এরকম না যে আমাদের জন্য খুব একটা আনএক্সপেক্টেড। আমাদের সময়ও দেখা গেছে যে সবাই একসাথে জব পায়নি, আমাদের ব্যাচেও সবাই গ্রাজুয়েশনের পরে সবার 100% জব হয় না, ইটস ট্রু। বুয়েট সিএসসি থেকে 100% জব হয় নাই। সেখানে আমি হয়তো বলতেই পারি বাংলাদেশের সব ইউনিভার্সিটি সব স্টুডেন্টের গ্রাজুয়েশনের সাথে সাথে জব হবে, এটা আসলে বলাটা একটু বাড়াবাড়ি। বাট বাস্তবতা হচ্ছে যে তুমি আসলে ওই সময় আসলে হেবিচুয়েটেড হয়ে যাবা। তোমাদের আসলে যেটা হবে যে ওই সময় তোমরা আসলে বুঝতে পারবা যে তোমাদের এখন নেক্সট স্টেপটা কি, তোমরা কিভাবে নিজেকে আপগ্রেড করতে হবে সেই রাস্তাটা তোমরা আসলে অ্যাটলিস্ট জানবা। সো ইন দ্যাট কেস যেটা হবে যে এই জিনিসটা আসলে খাপ খাইয়ে নেওয়া বা বিবর্তনের মতো হয়ে যাবে জিনিসটা। যারা হচ্ছে কম্পিউটার সায়েন্সে ভর্তি হবে তাদের মধ্যে একটা প্যাশন থাকতে হবে, তাদের মধ্যে একটা ইনার স্ট্রেংথ থাকতে হবে যে আমি এটা করব, ভাই আমার এটা আসলে প্যাশনেটলি করতে হবে, আমার এটা জোর করে গিলায় আসলে হবে না, বা আমার কোনো একটা এক্সটার্নাল মানি মোটিভেশন যদি কাজ করে না, আমার ইন্ডাস্ট্রিতে গেলে বেতন বেশি বা এরকম 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 যে ধারণাগুলো যারা আসলে নিয়ে ভর্তি হবে তাদের জন্য একটু একটু ডিফিকাল্ট হইতে পারে আমার কাছে মনে হয় আর কি, যে এলএলএম এর এই যুগে। আর আমার কাছে আরো আরো কিছু জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে যেহেতু ডাইমেনশন বাড়তেছে, লেটস সে আমরা যখন ঢুকছিলাম কম্পিউটার সায়েন্সে, তখন আমাদের সময় সবচেয়ে জনপ্রিয় জব ছিল ডেভেলপার জব, লাইক যেগুলো লাইক হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা হইতেছে সিস্টেম ডিজাইন লেভেলের জব, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং, এইসব এইসব ইঞ্জিনিয়ারিং ছিল হইতেছে সবচেয়ে জনপ্রিয়। এখন কিন্তু অন্যান্য ফিল্ডও আসলে এক্সপান্ড হচ্ছে, প্রত্যেকটা কোম্পানিতেই স্পেশালাইজড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হায়ার হচ্ছে, মেশিন লার্নিং টিম থাকতেছে, বা আরো অনেক ধরনের টিমই থাকতেছে, ডেটা অ্যানালাইজ টিম থাকতেছে, গ্রোথ টিম থাকতেছে। ওরা আসলে অ্যানালাইসিস করতেছে যে ওদের প্রোডাক্টের আসলে কোন অ্যাঙ্গেলে ডাইভার্সিফাইড করলে ওদের আসলে মানে গ্রোথটা আর একটু বেটার হবে। সো এটাও ট্রু যে জব যেরকম শ্রিঙ্ক হচ্ছে, বিভিন্ন টিমও আসলে বাড়তেছে। ওইভাবে বলার সুযোগ নাই যে 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে জবটা হয়তোবা, যেটা আসলে অনেক সময় মানে গাণিতিক ভাবে হয়তো মনে হতে পারে যে আমি যেহেতু 5 জনের কাজ করতেছি আমি কি তাহলে 4 জনের জব খেয়ে দিলাম কিনা, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু এটাও ট্রু যে অনেকগুলো সেক্টর আসলে ওপেন হচ্ছে। সো আমি যেটা বলবো যে জিনিসটা আসলে আমরা কোভিড-19 এর সাথে যেভাবে আমরা আসলে অ্যাডাপ্টেড হয়ে গেছিলাম, এটাও আসলে এরকমই হয়ে যাবে। এলএলএম এর সাথেও আমরা আসলে আমরা কোনো এক সময় দেখবো যে হয়তো মনে হবে যে একটা সময় যায় মনে হবে যে এটা ছিল না, এই দিনও কি ছিল যে যখন এই জিনিসটা ছিল না, এটা আমাদের কাছে মনে হবে যে এটাই তো হওয়া উচিত ছিল, এরকম মনে হবে আর কি। সো আই উইল সে যে কম্পিউটার সায়েন্স বা যে আমাদের এই রিলেটেড যে স্টাডিটা, সেটা আসলে মানে এটা কখনোই আসলে মারা যাবে না। বা সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে যেহেতু কম্পিউটার সায়েন্স একটা স্যাচুরেটেড সাবজেক্ট না, এখানে আসলে অলওয়েজই কিছু না কিছু ইমপ্রুভমেন্টের বিষয় আছে, অলওয়েজই কিছু না কিছু জায়গায় কাজ করার বিষয় আছে। এখানে অ্যাটলিস্ট একটা জিনিস মারা যাবে না, সেটা হচ্ছে যে গবেষণা। সো রিসার্চ উইল নেভার ডাই ইন কম্পিউটার সায়েন্স। সো লিস্ট এটা ধারণা করতে পারো যে তোমরা আর কিছু না হোক রিসার্চ লিস্ট করতে পারবা, যদি সবই অফ হয়ে যায়, ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, কোনো কিছু যদি না থাকে, যদি সবই এআই করে ফেলে, কোনো আমি জানি না, যদি এরকম সিচুয়েশন হয়, সো লিস্ট এআই রে ডেভেলপ করার জন্য আমাদের রিসার্চ সেক্টরটা থাকবে। সো আমি মনে করি যে স্টিল কম্পিউটার সায়েন্স ইজ এ সেফ অপশন ফর পিপল হু আর থিঙ্কিং যে হয়তো কম্পিউটার সায়েন্সের কারণে জব টপ সব চলে যেতে পারে বা এরকম কিছু। বাট আমি আবারও বলবো যে যদি তোমাদের আসলে প্যাশনের ঘাটতি থাকে, আমি পার্সোনালি বিলিভ করি যারা কোডিং রিলেটেড কাজে প্যাশন পাও না, তোমরা একটু এক্সপ্লোর করো কিছুদিন, যারা চান্স পাইছো সাবজেক্ট চয়েস করার সুযোগ আছে, তারা লিস্ট ট্রাই করো যে এক্সপ্লোর করে দেন যাওয়ার। তোমার যদি প্যাশন না থাকে তাহলে তোমার জন্য রাস্তাটা ডিফিকাল্ট হতে পারে, সেটা হচ্ছে ফ্যাক্ট। বুঝতে পারছি। থ্যাংক ইউ সচিন, সুন্দর করে বলতো আমাদেরকে। আমি এখন আর বেশি বাড়াবো না, আমি তোমাদের কিছু কোয়েশ্চেনও নিব, কারণ আমাদের সাথে জুমে অলরেডি অনেকজন জয়েন করছিল, তোমাদের কিছু কোয়েশ্চেন আমি পাইছি চ্যাটে। আমাদের সাথে ফেসবুকে জয়েন করছো লাইভে, তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি পাইছি। সো আমি একটু সোহাইবের কাছে এখন যাব। সোহাইব, তোমার কাছে আমার টানা 3টা প্রশ্ন। এক, আমাদের কম্পিউটার সায়েন্সের জন্য কেমন ধরনের ল্যাপটপ বা পিসি প্রয়োজন, কনফিগারেশন? 2, আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করব আমরা, তাদের ক্ষেত্রে কোন কোন এনভায়রনমেন্টগুলো বা কোন কোন সফটওয়্যার প্রোগ্রামগুলো আমাদের কোডে ইনস্টল করে, মানে আমাদের পিসিতে ইনস্টল করে রাখা উচিত, বা গুড প্র্যাকটিস কোনটাতে কোন সফটওয়্যারগুলো মানুষ ইউজ করে। থার্ডলি হচ্ছে আমাদের বুয়েট সিইসি ছাড়াও যারা অন্যান্য ইউনিভার্সিটিতে সিইসিতে পড়তে চাই, প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে
ওইসব ক্ষেত্রে আসলে ইউনিভার্সিটিটা কতটুকু ম্যাটার করে, সেক্ষেত্রে স্কিল দিয়েও কি এটাকে বাইপাস করা যায় কিনা বা ওভারকাম করা যায় কিনা, বা তোমার নলেজ অনুযায়ী, তোমার অবজারভেশন অনুযায়ী তুমি এটাকে কিভাবে দেখো যে আদার ইউনিভার্সিটির সিএসসি থেকেও কি ভালো করা সম্ভব কিনা? আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে কি আমাদের যে আসলে ল্যাপটপের যে বিষয়টা। সো ফার্স্ট অফ অল কম্পিউটার সায়েন্স কাজ করার জন্য আসলে খুব বেশি পাওয়ারফুল হচ্ছে কি যে ল্যাপটপ লাগে সেটা কিন্তু ট্রু না। তবে আমি যেটা সাজেস্ট করব যে ফার্স্ট অফ অল আমরা অনেকেই হয়তো চিন্তা করতে পারি ম্যাকবুক। ম্যাকবুক আসলে একটু রিস্কি হয়ে যায়, অনেকগুলো টুলস হয়তো আমাদের দরকার পড়ে যেগুলো আসলে ম্যাকে রান করতে একটু কষ্ট হয়ে যাবে। বিশেষ করে হচ্ছে কি নতুন যে ম্যাকের যে M1 মডেল গুলো সেগুলোতে হয়তো একটু কষ্ট হয়ে যেতে পারে। এটা যদিও কোর্স বাই কোর্স ডিপেন্ড করে, যেমন আমাদের বুয়েটে হচ্ছে একটা কোর্সে হচ্ছে কি আমাদের ওরাকেল ডেটাবেজ লাগে। ওরাকেল ডেটাবেজ হয়তো দেখা যায় যে M1 ম্যাকে হচ্ছে কি না চলতে পারে, এম সিরিজের ম্যাকবুক গুলোতে না চলতে পারে। অথবা কম্পিউটার সায়েন্স ছাড়াও ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে ম্যাকবুক একটু একটু রিস্কি। অনেকগুলো টুলস আছে, সলিড ওয়ার্কস, অটোক্যাড, যেগুলো আসলে দেখা যায় ম্যাকে হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে। সো ফার্স্ট অফ অল এটা গেল, এন্ড দেন তাহলে কোন ধরনের ল্যাপটপ কিনবো? আমি বলবো যে ফার্স্ট অফ অল তোমরা যে কোনো ল্যাপটপই নাও, একটু ফোকাস করবা যাতে হচ্ছে কি ডিসপ্লেটা ভালো হয়, এন্ড ডিসপ্লে ভালো হয় এবং ব্যাটারি লাইফ যাতে একটু ভালো হয়। এই দুটো আসলে ভালো থাকলেই দেখা যাবে যে আসলে বাকি তেমন বেশি খুব বেশি কিছু একটা ম্যাটার করতেছে না। এন্ড দিন শেষে যখন লেটস সে তোমরা যখন হচ্ছে কি একটু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাবা, তখন তোমরা যদি হচ্ছে কি মেশিন লার্নিং রিলেটেড কিছু কাজ করতে চাও, তখন তোমাদের হয়তো এক্সটার্নাল জিপিইউ লাগতে পারে। ওটা যদিও পরের বিষয়, তখন হয়তো তোমাদের আর একটু ওই জিনিসটা ফোকাস করে এখন কেনা উচিত না। আর বিশেষ করে ল্যাপটপের যে জিপিইউ সেগুলোতে আসলে খুব বেশি একটা ভালো মডেল রান করা যায়, ট্রেন অথবা ওই ধরনের কাজ আসলে করা যায় না। সো আমি বলবো যে তো যারা ল্যাপটপ নিবে তারা হচ্ছে কি জিপিইউ সিপিইউ থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য ডিসপ্লে এন্ড ব্যাটারি লাইফ। তো এই দুটো জিনিস ফোকাস করবো। র্যাম হচ্ছে কি যাতে 16 জিবি থাকে তা ভালো। 8 জিবি দিয়েও কাজ চালানো যায়, বাট 16 জিবি হলে ভালো। সো এইগুলা ফোকাস করে কিনতে পারলেই হবে। এন্ড সেকেন্ডলি আমরা প্রোগ্রামিং এ হচ্ছে কি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো এবং কোন টুল ইউজ করবো। হ্যাঁ, টুল অফকোর্স হচ্ছে কি আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে কাজ করে ম্যাচ করতে হবে। ফার্স্ট অফ অল যদি হচ্ছে কি আমরা C++ ইউজ করি, সবচেয়ে ভালো যে টুলটা সেটা হচ্ছে কি নর্মালি সব ল্যাঙ্গুয়েজের জন্যই হচ্ছে ভালো একটা টুল হচ্ছে VS Code। ভিজুয়াল স্টুডিও কোড খুবই পপুলার একটা আইডি, যেটা আসলে আমরা সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হচ্ছে দেখতেছি যে আছে, সাপোর্ট করে VS Code। সো VS Code তোমরা ইউজ করতে পারো। আমি সাজেস্ট করবো তোমরা VS Codeই করো সবকিছু। এটা মডার্ন ডেতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে থেকে শুরু করে একাডেমিয়াতে সব জায়গায় হচ্ছে কি মানুষজন ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছে। এন্ড লেটস সে কারো যদি পাইথন অথবা জাভা ইউজ করতে হয়, পাইথনের জন্য হচ্ছে একটা স্পেশাল আইডি আছে পাইচার্ন, পাইচার্ন করতে পারেন। জাভার জন্য আরেকটা ভালো আইডি আছে হচ্ছে জেটব্রেনস এর ইন্টেলাইজে। সো এটা গেল আইডি আমরা তিনটা ল্যাঙ্গুয়েজের জন্য বললাম। যদিও VS Code সবকিছুই করা যায়, এন্ড VS Code আসলে হচ্ছে সবকিছুর জন্যই ভালো আর কি। এখন একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, সব জায়গায় হচ্ছে কি VS Code ইউজ করে। ওকে, সো আইডি এবং টুলিং এর ব্যাপারটা তো গেলাম। আহ, এরপর হচ্ছে কি বাকি যে পোর্শনটা, যে আমাদের আসলে কোন ইউনিভার্সিটি কি আসলে ম্যাটার করে কিনা। হ্যাঁ, আসলে ইউনিভার্সিটি ইনিশিয়ালি একটা জায়গায় ম্যাটার করে। যে ফার্স্ট অফ অল লেটস সে হচ্ছে কি ফার্স্ট ইমপ্রেশন, যখন হচ্ছে কি কোন একটা আন্ডারগ্রেড স্টুডেন্ট যে কোনো একটা কোম্পানিতে যখন হচ্ছে কি সিভি ড্রপ করবে, যে সিভি রিভিউ করবে, যে সিভিটা দেখবে, সে সবার আগে ইউনিভার্সিটিতে দেখবে যে কোন ইউনিভার্সিটি থেকে সে গ্রাজুয়েট করছে, সেটা অবশ্যই হচ্ছে সে কিছুটা দেখবে। সো ওই জায়গায় ইউনিভার্সিটি ম্যাটার করে কিছুটা, বাট তার থেকেও বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে স্কিল। এখানে কিন্তু আসলে ইউনিভার্সিটি জাস্ট আমি লেটস সে আমি বুয়েটে চান্স পেলাম না, ডিউতে চান্স পেলাম না, সাস্টে চান্স পেলাম, তার মানে যে আমি সিএসসি তে পিছাই গেলাম সেটা কিন্তু না। সো দেখা যেতে পারে যে একজন চুয়েট অথবা সাস্ট সিএসসি থেকে পড়া স্টুডেন্ট বুয়েট সিএসসি থেকেও ভালো প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্কিল্ড হইতে পারে। And এটা আমরা অনেক সময় দেখছি, যেটা মানে হচ্ছে কি একটা এমন না যে এটা আনইউজুয়াল কিছু, এটা আমরা ইউজুয়ালি অনেক সময় দেখি যে অনেক স্টুডেন্ট আসছে যারা হচ্ছে কি সাস্ট অথবা টুয়েট থেকে পড়ছে, যারা আসলে ডিউ অথবা বুয়েট থেকে ভালো প্রোগ্রামিং করতেছে, আইইউটি থেকে ভালো প্রোগ্রামিং করতেছে। বাট যদি হচ্ছে কি আমি একটা মানে র্যাঙ্কিং বলি, তাহলে বুয়েট, ডিইউ, আইইউটি, সাস্ট এগুলো মোটামুটি হচ্ছে কি ভালো ইউনিভার্সিটি সিএসসির জন্য। এন্ড এখান থেকে
খুব ভালো ভালো প্রোগ্রামার বের হয়। এন্ড বাকি যেসব প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোও কিন্তু বেশ ভালো, ইভেন ব্র্যাক থেকেও খুব ভালো ভালো প্রোগ্রামার আছে। আমরা আইসিবিসি দেখি ব্র্যাকে খুব, আইসিবিসি তে ব্র্যাক খুব ভালো করতেছে, এনএসসি অস্ট ভালো করে। সো দেখা যাচ্ছে যে আসলে ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা একটা ফার্স্ট ইমপ্রেশন দেয়, বাট তাছাড়াও স্কিলটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। এমন না যে একটা স্পেসিফিক কোম্পানিতে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি থেকেই হায়ার করে, এমন কিন্তু হয় না। ইভেন সচিন এটা ভালো বলতে পারবে, সচিনের কোম্পানিতে হচ্ছে কি বুয়েট, যদিও বুয়েট মেজরিটি, কারণ ওখানে যারা ইনিশিয়ালি জয়েন করছে তারা বুয়েটিয়ান, বাট তারা কিন্তু শুধুমাত্র যে বুয়েটিয়ান দেরকেই কোম্পানিতে হায়ার করতেছে সেটা কিন্তু না। ইভেন আমাদের ইমরান ভাই হচ্ছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা টিমের সাথে কাজ করতেছে, সে উনিও হচ্ছে কি অনেক প্রাইভেট স্টুডেন্টদেরকে হায়ার করতেছে। সো জিনিসটা এমন না যে হচ্ছে কি ইভেন টিম লিড যদি হচ্ছে কি বুয়েটিয়ানে হয় সে সবসময় বুয়েটিয়ান প্রেফার করে সেটা না। আমরা চালটালেও দেখতেছি আইওটি থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকেও তারা হচ্ছে কি জবে নিচ্ছে। এবং হচ্ছে কি চিন্তা করতে গেলে হচ্ছে কি এনএসইউ, অস্ট, ব্র্যাক, ইভেন ড্যাফোডিল থেকে শুরু করে বিইউবিটি, আইইউবিএটি, এগুলোও কিন্তু ভালো ভালো প্রোগ্রামার ক্রিয়েট করতেছে। তো এটাই আর কি। সো ইউনিভার্সিটি র্যাঙ্কিং আসলে ইনিশিয়ালি মেটার করে, বাট আসলে তোমাকে একটু এফোর্ট দিয়ে তোমার স্কিলটা যদি ডেভেলপ করে রাখতে পারো তাহলে আসলে এই জিনিসটা শেষ পর্যন্ত আর ম্যাটার করবে না। থ্যাংক ইউ সোহাইব, সুন্দর করে বলছো। আচ্ছা, এখানে এখানে আমি একটা হ্যাঁ, জিনিস এড করতে চাই ভাইয়া। শেষ 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 শেষ। ইউনিভার্সিটির যেই র্যাঙ্কিং বা এসব নিয়ে আসলে প্রাইভেট, যারা হচ্ছে বিশেষত প্রাইভেটে যারা ভর্তি হয় তাদের জন্য আমি একটা স্পেশাল টিপ দিতে চাই বা টিপস দিতে চাই। সেটা হচ্ছে যে তোমরা অলওয়েজ নিজের নেটওয়ার্কটাকে একটু বাড়াবা। একটা জিনিস মাথায় রাখো যে যখন কোনো একটা কোম্পানিতে তুমি সিভি ড্রপ করবা, নো ম্যাটার হোয়াট, তুমি বুয়েটের বা অন্যান্য জায়গায় হও না কেন, অনেক সময় কোম্পানি তোমার সিভিটা ওভারলুক করবে। এটার একটা বড় কারণ হচ্ছে যে তোমার সিভিটা রেফার্ড না। সো প্রত্যেকটা কোম্পানিরই একটা সার্টেন পোর্টাল থাকে, ওই পোর্টালের একটা ওপেনিং ক্লোজিং টাইম থাকে। সো পোর্টাল ওপেনিং টাইমে ধরো তুমি এখনই একটা সিভি ড্রপ করলা, তোমার পোর্টাল কিন্তু তোমার সিভি নিবে, মানে জিনিসটা তো একটা সফটওয়্যার, সো এখানে আসলে মানে না নেওয়ার তো কোনো রিজন নাই। বাট নেয়ার পর সেই সিভিটা আদৌ রিভিউ হবে কিনা সেটার একটা বড় অংশ ডিপেন্ড করে যে তোমার সিভিটা কোনো স্পেশাল ওদের এমপ্লয়ি দ্বারা কি রেফার্ড কিনা। সো তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে রিসেন্টলি আমার হচ্ছে, আমি যে ইউনিভার্সিটিতে একটু সিপি ট্রেন করাই সেই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হচ্ছে ইনোসিস এর মতো জায়গায় জব পাইছে। সো ওদের ইউনিভার্সিটি থেকে যে খুব বেশি মানুষ ইনোসিসে জব পাইছে এর আগে এরকম কিন্তু না, লাইক খুবই কম কিছু মানুষই পাইছে। কিন্তু ওর আসলে নেটওয়ার্ক ভালো ছিল। নেটওয়ার্ক ভালো কিভাবে হয় সেটা হচ্ছে যে তুমি যদি বিভিন্ন জায়গায় অনেস্টলি কাজ করো, ধরো তুমি ডেভেলপমেন্ট করলা, তোমার ইউনিভার্সিটিতে যেসব সিনিয়ররা ডেভেলপমেন্ট করছে তাদের সাথে তুমি অনেক ইন্টারাকশন করছো, ওরা দেখছে যে তোমার আসলে ইচ্ছা আছে বা তোমার আসলে একটা প্যাশন আছে এখানে। সো ওদের কাছে তোমার যদি একটা গুড ইমপ্রেশন থাকে তাহলে তুমি আসলে যখন রেফারেল চাইতে যাবা, যখন বলবা যে ভাই আমাকে একটা রেফারেল দেন, তখন হচ্ছে ওনারা আসলে তোমাদেরকে সেই রেফারেলটা দিবে। এখন একটা জিনিস মাথায় রেখো যে যেসব ইউনিভার্সিটি অ্যালামনাই আসলে অনেক বেশি স্ট্রং, যেমন আমি এক্ষেত্রে বুয়েটের কথা বলবো, যারা হচ্ছে বুয়েটে ভর্তি হবে তাদের একটা বড় সুবিধা হচ্ছে এই জায়গায় যে আমাদের অ্যালামনাই একটা অনেক মানে একটা স্ট্রং পজিশন হোল্ড করে ওভার দ্য ওয়ার্ল্ড। তো আমরা দুনিয়ার যে কোনো জায়গায় যদি আমরা আসলে সিভি ড্রপ করি তো এখানে দেখা যায় যে আমরা চাইলে একটা ভালো রেফারেল নিতে পারি। সো এটা অনেক সময় ম্যাটার করে যে তোমার রেফারেলের থ্রুতে তোমার সিভিটা আসলে ইনিশিয়াল স্ক্রিনিং এর জিনিসটা আসলে পার করতে পারে অনেক সময়। সো তোমরা একটু মাথায় রাখো যে যারা যেখানেই ভর্তি হও সেখানে সিনিয়রদের সাথে একটু সুন্দর সম্পর্ক কিভাবে রাখা যায় বা কিভাবে হইতেছে তাদের একটা গুড আহ একটা সুনজরে থাকা যায়, সেটা হচ্ছে সবসময় চিন্তা করবা। যে নেটওয়ার্কটা কিভাবে বাড়ানো যায় সেটা একটু চিন্তা করবা। এটা হচ্ছে মানে আমার পক্ষ থেকে একটা একটা মানে আইডিয়া যে কিভাবে আসলে তোমরা যদি প্রাইভেট বা হচ্ছে ধরো তোমাদের মানে দুর্ভাগ্যজনক ভাবে অনেকেরই হয়তো ভালো রেজাল্ট করার, আরো আরো ভালো রেজাল্ট করার হয়তো ক্যাপাবিলিটি ছিল, বাট দুর্ভাগ্যজনক ভাবে হয়তো ওইসব ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স আসে নাই, বা তুমি হয়তো অনেক প্যাশনেট। তুমি হয়তো ধরো তুমি ধরো হয়তো অস্টে ভর্তি হয়েছো সিএসসি তে, বা তুমি ধরো এরকম কোন একটা জায়গায় তুমি সিএসসি তে ভর্তি হয়েছো। তো তোমার কি আসলে এটা মনে করার কোনো রিজন আছে কিনা যে তুমি বুয়েটের একটা স্টুডেন্ট যা করতে পারবে তুমি তা কখনোই করতে পারবে না? এরকম কিন্তু কখনো হবে না। তুমি সোয়েব যেটা বললো যে ইনিশিয়াল ইমপ্রেশনটা একটা বড় ফ্যাক্টর, আমি মানি বাংলাদেশে এই বায়াসনেসটা আছে। বিভিন্ন জায়গায় দেখা যাবে যে হয়তো ওইটার একটা স্টুডেন্ট সিভি ফেললে ওর ওর সিভিটা যেভাবে দেখা হবে হয়তো তোমারটা তখন সেভাবে নাও দেখা হতে পারে। বাট তোমার যদি নেটওয়ার্ক ভালো থাকে, তোমার যদি আসলে ওই লেভেলের দক্ষতাটা তোমার যদি আসলে তৈরি হয়, তখন তুমি আসলে আহ, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, 2 মাস পরে হোক, তুমি কিন্তু আসলে ওই জায়গায় যাইতে পারবে। এবং আমার পার্সোনাল কোম্পানির ক্ষেত্রে যদি আমি একটু বলি, আমাদের কিন্তু অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার লেভেল 4 লেভেল 5 এর কাছাকাছি আছে, বা লেভেল 3 স্পেশালিস্ট বা অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার আছে যারা কিন্তু নন বুয়েটিয়ান।
এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বুয়েটের কমিউনিটি অনেক শক্ত হলেও নন বুয়েটিয়ানরাও কিন্তু বেশ ভালো লেভেলেই আছে। এবং আমার পার্সোনালি আমার টিম লিডের সাথে মানে লেভেল 4-এ যে আছে, মানে যে হচ্ছে আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ড বা এইসব জিনিসপাতিতে আমাদের মেন্টর বা আমাদের কোড রিভিউ বা এরকম কাজ করে যে সিনিয়র ইঞ্জিনিয়ার যিনি আছেন, উনি কিন্তু হচ্ছে বুয়েটের না, উনি কোনো পাবলিকেরও না, এরকম মাথায় রাখতে হবে। সো উনি হচ্ছে খুব সম্ভবত আসানুল্লাহ ইউনিভার্সিটির। সো এইরকম কিন্তু অনেকেই আছে, এবং লেভেল 5-এও আছে। আমি আমি ব্রেকের একজন আছে আমাদের, উনি হচ্ছে লেভেল 5-এর, উনি ইন্টারভিউ পর্যন্ত নেয়। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে লেভেল 5-এ দুইজন আছে, লেভেল 4-এ একজন আছে। সো আমাদের ইভেন আমাদের এই কোম্পানিতেও কিন্তু মোটামুটি প্রাইভেট বা অন্যান্য নন বুয়েটিয়ান কমিউনিটি থেকেও খুব ভালো ভালো পজিশনে মানুষজন আছে। সো উনাদের আমি কি দেখছি, ওনাদের যেই প্যাশনটা আছে কাজটা করার জন্য, ওনাদেরকে যখন একটা কাজ দেওয়া হয়, ওনারা এটা নিয়ে চিন্তা করে, বাসায় যাও চিন্তা করে যে এটাকে কিভাবে আরো এফিসিয়েন্টলি করা যায়। ওনারা যখন কোড রিভিউ করে, ওনাদের রিভিউ থেকে আমরাও শিখতে পারি যে এই জিনিসটাকে এইভাবে চিন্তা করলে আরেকটু বেটার হয় হয়তোবা। এখানে আমি একটা জিনিসকে হয়তো একটু রিডান্ডেন্ট কোড লিখছি, এই জিনিসটা হয়তো আরেকটু মডিফাইড আকারে হয়তো লিখা যায়। সো এটা হচ্ছে ওনাদের যে এক্সপিরিয়েন্স থেকে আসছে, সেটা একটু আসলে মানে অনেক সময় আমাদের জন্য অনেক হেল্পফুল হয় আর কি। সো আমি যদি মানে ওইটাই বলবো যে সোহেব যেটা বলছে সেটাই, বাট তোমরা একটু মাথায় রাখবা যে কিভাবে নেটওয়ার্কটা একটু বাড়ায় রাখা যায়, বা স্কিল বেসড জায়গাগুলো আসলে বুয়েটের একজন এভারেজ স্টুডেন্টের থেকে কিভাবে তুমি অ্যাটলিস্ট নিজেকে আগায় রাখতে পারবা সেটা। গ্রেট, থ্যাংক ইউ সচিন। আই গেস মোটামুটি আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি একটা সিএসসি স্টুডেন্টের জার্নি শুরু করতে যা যা লাগে। এরপরও আমাদের কিছু তোমাদের জানার থাকলে ডেফিনেটলি ফিল ফিল ফ্রি টু নক আস। আমরা কোডার ভাই থেকে অনেক কিছু করার চেষ্টা করছি তোমাদের সিএসসি স্টুডেন্টদের জন্য। সিএসসি ফান্ডামেন্টালের আন্ডারে ফার্স্ট ইয়ারে যে যে কোর্সগুলো হয় সেগুলোর অনলাইন ভার্সন আমরা আমাদের বইয়ের টপারদের থেকে রেকর্ড করায় কন্টেন্টগুলো বানায় গুছায় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং নামে একটা কোর্স আছে যেটা 3.0 এবার লঞ্চ হবে, যেখানে গত বছর প্রায় 700+ স্টুডেন্ট এনরোল করেছিল, যেখানে আমাদের প্রত্যেকেই কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখতে আসছিল। গত বছরে যারা টপার ছিল বিভিন্ন ইউনিভার্সিটি, সিএসসি, মেকানিক্যাল, সিভিল বা ট্রিপলিতে চান্স পাইছিল, তাদের অনেকে জয়েন করেছিল, তাদের অনেকে আমাদের কন্টেস্টগুলোতে পুরস্কারও পাইছে। অ্যান্ড আমাদের একটা গ্র্যান্ড কন্টেস্ট হয়েছে লাস্ট CP 2.0 ব্যাচে, যেখানে আমরা 20,000 টাকা পুরস্কার দিয়েছি। অ্যান্ড এইবার CP 3.0 ব্যাচটা যেটা লঞ্চ হবে, সেখানে আমাদের একটা সারপ্রাইজ পুরস্কার আছে। আমি এখনই বলতে চাই না, বাট এবার আমি চিন্তা করছি যে আমাদের এই কোর্সটাতে যে যে এনরোল করবে এবং যে গ্র্যান্ড ফাইনালে ফার্স্ট হবে বা টপ করবে, তাকে আমরা হয়তো আমাদের পক্ষ থেকে একটা আইপ্যাড উপহার দিব। তো এটা আমি এখনো অফিসিয়ালি বলতেছি না, জাস্ট তোমাদেরকে একটু হিন্টস দিয়ে রাখলাম যে আমাদের পক্ষ থেকে এবার 3.0 প্রোগ্রামিং কোর্সটাতে আমরা একটা উম, বড় পুরস্কার রাখতেছি, সো দ্যাট একটা আইপ্যাড থাকলে ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় নোট নিতে অনেক বেশি মানে অনেক বেশি কাজে লাগে। তো যাদের আইপ্যাড আছে দেখবা ইউনিভার্সিটিতে এখন তোমরা গেলেই দেখবা যে অনেকেরই আইপ্যাড আছে, সবাই আইপ্যাড নিয়ে আসে। তো আইপ্যাড নিয়ে আসলে যেটা হয়, খাতা কলমের ঝামেলা থাকে না। তো তুমি তুমি খুব দ্রুত নোট নিয়ে নিতে পারো। তো এটা খুব ভালো একটা অ্যাডিশন আমার মনে হয়। তো যেটা আমি প্ল্যান করছি যে এবার আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং 3.0 কোর্সে পুরস্কার হিসেবে দিব। আর দ্বিতীয়ত আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট একটা কোর্স আছে, যেখানে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখাই, যেটা তোমাদের হয়তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে কোনো সময় লাগতে পারে। যে কোনো সময় তোমরা হয়তো অ্যাপ ডেভেলপমেন্ট এক্সপ্লোর করতে গেলে শিখতে পারো। এছাড়া আমরা ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স নিয়ে আসতেছি, যেখানে আমাদের বইটেরই আমাদের যারা এখন ডেভেলপার আছে কারেন্ট আমাদের কোম্পানিতেও, আমার কোম্পানিতেও যারা আছে, যারা টপার বা মানে টপ ডেভেলপার এবং যারা ভালো ডেভেলপিং করতেছে, তাদেরকে দিয়ে আমি হচ্ছে একটা কোর্স আমরা লঞ্চ করব ওয়েব ডেভেলপমেন্টের। পাশাপাশি আমাদের UI UX ডেভেলপমেন্টের একটা কোর্স আসতেছে, যেখানে আমাদের সাথে আমার বইটেরই জুনিয়র আসতেছে, যে বর্তমানে ভালো একটা কোম্পানিতে, বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছে। সো এর পাশাপাশি আমরা আরও বেশ কিছু জিনিস ট্রাই করতেছি। তো সিএসসি রিলেটেড বা কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো ধরনের স্কিল হোক, একাডেমিক হোক, যে কোনো ধরনের সাজেশন হোক, এই জিনিসপত্রগুলো আমাদের কাছে তোমরা ইনশাল্লাহ পাবা। এই ধরনের যে কোনো কোয়েরি থাকলে আমাদেরকে নক করবা। কোডার ভাই পেজটাতে আমরা অ্যাক্টিভ আছি। এর পাশাপাশি codarbhai.com ওয়েবসাইটেও আমরা অ্যাভেলেবেল আছি। অ্যান্ড খুব দ্রুত ইনশাল্লাহ আমাদের থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং, যেখানে ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সচিন ভাই আছে, তোমাদের সোহাইব ভাই আছে, তো আমাদের গুগলার মুত্তাকিন আছে, আমাদের গুগলার অর্ঘ আছে, আমাদের CSC 21 ব্যাচ থেকে নতুন আরো বেশ কিছু মাইক্রো লেভেলের কন্টেন্ট, মানে একদম বেসিক লেভেলের কন্টেন্ট অ্যাড করা হচ্ছে। CSC 21 ব্যাচের একজন জুনিয়র আছে। সো মূলত আমরা চেষ্টা করছি আমাদের ওভারঅল সিইসি জনরাটাকে পপুলার করার, এবং এটাকে যতটা সম্ভব বাংলাদেশের যে কোনো জায়গায় যেন যে কোনো স্টুডেন্ট সিইসি পড়বে, সে কোয়ালিটিফুল যেন এডুকেশন পায় এবং স্কিল পায় এবং ওই নেটওয়ার্কটা গ্রো করতে পারে, সেই জিনিসটা নিয়ে আমরা চেষ্টা করছি। পাশাপাশি আমরা কিন্তু
আমার কোম্পানিতে হায়ারিংও হচ্ছে। সো তোমরা যারা ভালো করবা বা ভবিষ্যতে ভালো করার সুযোগ আছে, ওয়েব ডেভেলপিং বলো বা অ্যাপ ডেভেলপিং বলো বা ওভারঅল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, তাদেরকেও বিভিন্ন জায়গায় যে জব প্লেসমেন্টের ব্যাপারটা, সেক্ষেত্রেও আমরা সাপোর্ট দিতে দিতে পারবো আশা করি। সো এই জায়গাগুলো থেকে আই গেস আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিছি। আমি লাস্ট জাস্ট 5 মিনিট সময় তোমাদের থেকে নিব, যে তোমরা দ্রুত তোমাদের যদি কোনো স্পেশাল কোয়েশ্চেন থাকে সেটা করে ফেলো। আর তারপর আমরা আশা করি সেশনটা শেষ করতে পারবো। ও, আপনাদের কোর্সটি কি যাদের বেসিক উইক তারাও করতে পারবে? হ্যাঁ, আমরা গতবার থেকেই একদম বিগিনার লেভেলের কন্টেন্ট দিয়ে আসছি, এবং এই বছর আমরা আরো বেসিক থেকে আরো ভেঙে ভেঙে আরো বেশ কিছু ইলাবোরেটিভ ভিডিও কন্টেন্ট বানাচ্ছি, যেন তোমরা যারা একদম নতুন আছো তারাও আমাদের কোর্সটা করতে পারো। এবং এটার অ্যানাউন্সমেন্টটা হোপফুলি খুব দ্রুতই তোমরা এই উইকের মধ্যেই পেয়ে যাবা তোমাদের এএসজি গ্রুপে, আমাদের কোডার ভাইয়ের ওয়েবসাইটে, আমাদের কোডার ভাইয়ের পেজে, এবং তোমাদের এসিএস ইঞ্জিনিয়ারিং এবং এসিএস ভার্সিটি যে ব্যাচটা আছে সেই ব্যাচের গ্রুপগুলোতে। ভয় লাগতেছে সিএসসি নিয়ে পড়বো কিনা, প্যাশন নাই। আচ্ছা, প্যাশন না থাকলে পড়াটা একটু ডিফিকাল্ট, কারণ সিএসসিটা একটু বেশি টাফ। হ্যাঁ, সো প্যাশন থাকতে হবে। প্যাশন না থাকলেও জোর করে হয়তো প্যাশন তুমি ক্রিয়েট করতে পারবা, প্যাশন তো আর এমনিতে ক্রিয়েট হয় না। তুমি যখন একটা জিনিসের উপর অনেক পরিশ্রম করো, অনেক ডেডিকেশন নিয়ে লেগে থাকো, তখন আস্তে আস্তে ওই জিনিসটা এমনিতেই ভালো লাগায় পরিণত হয়। সো আমার কাছে পার্সোনালি মনে হয়, তোমার সোহেব সচিন ভাইও বলতে পারবে, বাট আমি আসলে আহ, খুব ছোট করে একটা উত্তর দিয়ে দিলাম। র্যাঙ্কিং এর দিক থেকে যদি ভাবি ভাবি তাহলে ইজ ইট বেটার টু স্টাডি ইন ইন্ডিয়ান ইউনিভার্সিটি সিএসসি নিয়ে? আই গেস এটার উত্তরটা এখন আমি দিতে পারবো না, বা আমাদের এখানে আমাদের ওই এক্সপার্টিসটা নাই যে আসলে ইন্ডিয়ান ইউনিভার্সিটি সিএসসি নিয়ে পড়বা কিনা। এটা নিয়ে আমরা তোমাকে কোনো উত্তর দিতে পারবো না। সো আই গেস সচিন সোহাইব এটা নিয়ে বলার আমাদের ওই এটা নাই। র্যাঙ্কিং আছে আমার কোড ফোর্সেসের রেটিং 900+। আমি কি কম্পিটিটিভ প্রোগ্রামিং আবার জিরো থেকে স্টার্ট করতে পারবো এইচএসসি 24 ব্যাচ? সচিন, তুমি কি এটা বলতে পারো একটু? কোড ফোর্সেসে 900+ রেটিং, ওকে আবার শূন্য থেকে শুরু করতে পারবে কিনা কম্পিটিটিভ প্রোগ্রামিং? হ্যাঁ, অফকোর্স, এটাতে আমি অলওয়েজ একটা জিনিস বলি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আসলে সবচেয়ে বড় যে ব্যারিয়ারটা বা আমরা যেটা নিয়ে আসলে একটা স্টেরিওটাইপ ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে যে রেটিং বা রেটিজম, যেটাতে বলে যে আমরা অনেক সময় হয়তো যারা একটু হায়ার রেটেড তারা হয়তো একটু আপার ক্লাস ফিল করি, আর যারা একটু হচ্ছে লো রেটেড তারা হচ্ছে একটু লোয়ার ক্লাস ফিল করি, নিজেদের মধ্যে অনেক সময় একটা স্টেরিওটাইপ ক্রিয়েট হয়ে যায়। তো আমি অলওয়েজ বলি, আমি এই মিটিং এর অনেকবার বলছি যে রেটিংটাকে মাথা থেকে সরাই হচ্ছে চিন্তা করতে হবে শুরুতে। তো তোমার প্রশ্নটা যদি এরকম হইতো যে আমি সিএফএ 900+, এটা না বলে যদি বলতা যে আমি কিছুদিন কম্পিটিটিভ প্রোগ্রামিং করেছি, আমি কি আবার কন্টিনিউ করতে পারি কিনা, সেটা হয়তো বা আরেকটু বেটার প্রশ্ন হতো অ্যাকর্ডিং টু মাই ডিসকাশন। বাট স্টিল আমি বলবো যে আমি জানি যে এই স্টেরিওটাইপটা আসলে এত সহজে মাথা থেকে যায় না। এটা একটা পিয়ার প্রেসার থেকে আসে, আশেপাশে যখন কেউ রেটিং দিয়ে কথা বলতেছে। এটা এটা হয়ই, যেমন আমরা যেমন একটা চাকরিকে কি দিয়ে মেজার করি, আমরা মেজার করি এটা বেতন কত, এটা দিয়ে। সো সিম্পলি মানে একটা নাম্বার বা একটা মেজারমেন্ট অলওয়েজ হইতেছে একটা বায়াসনেস ক্রিয়েট করে আমাদের মধ্যে। তো আমি যেটা বলবো যে হ্যাঁ, তোমরা অলওয়েজই হইতেছে, তোমরা শুধু কম্পিটিটিভ প্রোগ্রামিং না, এটা হচ্ছে তোমার জীবনের যে কোনো ক্ষেত্রে তোমরা যেই কোনো স্টেপেই যে কোনো কিছু শুরু করতে পারো। তুমি চাইলেই এখন মেডিকেলের পড়া শুরু করতে পারো, এটাতে কোনো দোষের কিছু নেই। তুমি যদি প্যাশনেট হও, তুমি একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে তুমি কিন্তু আসলেই শুরু করতে পারো। দ্যাটস এ ফ্যাক্ট। সো দ্য ফ্যাক্ট ইজ যে তোমার আসলে কন্টিনিউ করার ইচ্ছা আছে কিনা। এখন কন্টিনিউ করার ইচ্ছা থাকা লাগবে, এবং হইতেছে যে জিনিসটা আমার প্যাশন আছে কিন্তু আমি হয়তো অতটা ভালো না, আমি হয়তো লজিক্যাল সেন্স আমার অতটা ভালো না, আমার হয়তো সিএফ কন্টেস্টে কিছুই হচ্ছে না। ইন দ্যাট কেস আমি কি করবো, সেটা হচ্ছে একটা প্রশ্ন হইতে পারে যে আমি আসলে পারতেছি না ভাই, এখন আমার কি হবে। দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এটা যদি হয় কোয়েশ্চেনটা, তাহলে আমি যেটা বলবো যে তুমি আরেকটু অফলাইন প্র্যাকটিসের দিকে মনোযোগী হও। তুমি একটু চেষ্টা করো যে কিছু ভার্চুয়াল কন্টেস্ট দেওয়ার। তুমি একটু চেষ্টা করো যে কিছু শীট আছে বা কিছু হচ্ছে আমাদের আমাদের কোর্সেও যদি তুমি এনরোলড হয়ে থাকো, সেখানে আমরা কিছু প্রবলেমের একটা শীট বা এরকম কিছু একটা মেনটেন করার ট্রাই করি, যে একটা লিস্ট মেনটেন করার ট্রাই করি, এরকম তুমি বিভিন্ন তালিকা পাবা। সো ওগুলা ওগুলা দেখেও তুমি কিছু দূর অন্তত আগাইতে পারবা। আমার পার্সোনাল অপিনিয়ন এখন যেটা, সেটা হচ্ছে যে কারেন্টলি একটা এলএলএম এর একটা অ্যাডভান্সমেন্ট হওয়ার পরে যে সমস্যাটা দেখা গেছে সেটা হচ্ছে যে যাদের রেটিং বিলো 1400 তাদের জন্য আসলে খুব ডিফিকাল্ট হয়ে গেছে ওই বারটা ক্রস করা, কারণ এ লট অফ পিপল আর অ্যাকচুয়ালি চিটিং। যারা, যেটা হয় যে তোমার আশেপাশে যদি সবাই চিট করতে থাকে, তোমার একটা সময় মনে হবে যে এটাই মনে হয় নর্ম। সো এটা করলে আসলে কখনোই তোমার আসলে গ্রোথটা হবে না, তুমি আসলে কখনো আর শিখতে পারবে না। সো
আমি যেটা বলবো যে নিজের উপর বিশ্বাস রাখো, রাইখা একটু সৎভাবে প্রচেষ্টা করো, দেখবা যে খুব দ্রুত তোমার উন্নতি হবে। তুমি যদি প্রবলেম সলভিংটা ভালোবাসো, তুমি খুব খুব দ্রুত তুমি আগাইতে পারবা, যেটা হচ্ছে একটা বড় তোমার আসলে পার্সোনালি আমি আরো আরো কিছু কথা বলি, যেমন হচ্ছে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইন্টারভিউতে কিন্তু তোমাকে লাইভ কোড করতে দিবে, তখন কিন্তু চ্যাট জিপিটি কোপাইলট কোনো কিছুই তোমাকে সাহায্য করবে না, তুমি চ্যাট জিপিটি কোপাইলট কিছু অন করে রাখতে পারবে না। আমি এমনও ইন্টারভিউ দিছি যেখানে আমাকে কোড করতে হয়েছে গুগল ডক্সে। এই এক্সপিরিয়েন্সও আমার আছে, আমি বলবো না কোন কোম্পানিতে, বাট আমার ওই জায়গায় আমার গুগল ডক্সে কোড করতে হয়েছে, কোথাও কোথাও আমার খাতায় কোড লিখতে হয়েছে। সো খাতায় কোড লেখা বা গুগল ডক্সে কোড লেখা সেগুলা কিন্তু তোমাকে আসলে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এলএলএম তখন কিন্তু তোমাকে আসলে কাজে দিবে না ওইটাতে। সো একটু চেষ্টা করো যে পেশনটা বজায় রাখার এবং আহ, জিনিসটার প্রতি ভালোবাসাটা রাখার। কখনো চিন্তা করো না যে এটা খুব খারাপ লাগতেছে, আমি আর হয়তো পারবো না বা এরকম কিছু, এই এই চিন্তাটা যখন মাথায় চলে আসবে তখন তুমি আসলে আর আগাইতে পারবে না। এটাই হচ্ছে তোমার যে ব্যারিয়ারটা সেটা। সো রেটিং নিয়ে চিন্তা করো না, আমি যেটা বলবো যে ইউ হ্যাভ অলওয়েজ চান্স টু রিস্টার্ট, বাট যত দেরি করবা তত সাকসেস পাইতে দেরি হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। গট ইট। থ্যাংক ইউ সচিন। আমি আবারও আসলে সচিন এবং সোহাইবকে, আমাদের সোহাইবকে এবং নাফিসকে অনেক অনেক বেশি ধন্যবাদ দিতে চাই যে ওরা এত ব্যস্ততার মাঝখানেও তোমাদের জন্য এইটুকু সময় বের করে নিয়ে আসছে। অ্যান্ড আই গেস যখন আমরা আমাদের দরকার হয় তখন এই একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সে আসলে অনেক ম্যাটার করে আমাদের জন্য। আমাদের সিনিয়র ভাইয়াদের কাছে একটা দিক নির্দেশনা বা একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স আমাদের হয়তো জীবনের অনেকগুলো জিনিসকেই বা অনেকগুলো দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্ত হতে হেল্প করে। সেই জায়গাটা থেকে সচিন তোমাকে অনেক ধন্যবাদ, সোহাইব তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে সময় দিয়েছো। অ্যান্ড আশা করি এই সেশনটা থেকে মানে একজন হলেও উপকৃত হইছো। অ্যান্ড যদি উপকৃত হয়ে থাকো ডেফিনেটলি আমাদের এই ভিডিওটা বা এই লাইভটা সবার সাথে একটু শেয়ার করতে পারো, সো দ্যাট তারাও যেন উপকৃত হতে পারে এবং তাদের দুশ্চিন্তাও যেন দূর হতে পারে। অ্যান্ড বেশ কিছু প্রশ্ন আসছিল আই গেস, উইন্ডোজ নাকি লিনাক্স, অনেকে লিনাক্স পছন্দ করে প্রোগ্রামিং এর জন্য আই গেস। অ্যান্ড উইন্ডোজটা যেহেতু ওয়াইডলি অ্যাভেলেবল, সো উইন্ডোজটাও অনেকের বেশি মানে অনেক বেশি অ্যাভেলেবল যারা প্রোগ্রামিং করে আই গেস। অ্যান্ড ডেফিনেটলি এখানে আরো অনেকগুলো প্রশ্ন আসছে, আমরা এগুলো ইনশাল্লাহ ধাপে ধাপে আরো কয়েকটা সেশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। সামনে আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং 3.0 লঞ্চ হচ্ছে, সেটার জন্য সবাইকে আগাম ইনভিটেশন দিয়ে আমি আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করতে চাই। অ্যান্ড আমাদের সাথে আজকে হোস্ট হিসেবে অনিব ছিল। অনিব আমাদের এসিএস এ অনেকগুলো কাজে আমাদেরকে হেল্প করছে। আমাদের একটা কারেন্ট বুট ক্যাম্প চলতেছে, ক্লোজড বুট ক্যাম্প ওয়েব ডেভেলপমেন্টের, সেখানে অনিব আমাদের সাথে হোস্ট হিসেবে আছে। অনিব তোমাকে অনেক ধন্যবাদ আমাদের কাজকে হোস্ট করার জন্য অ্যান্ড এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। হোপফুলি আমাদের আরো সামনে অনেক ডিসকাশন হবে, অনেক সেশন হবে এবং আমরা বাংলাদেশকে নিয়ে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো। এই গ্লোবাল যে একটা রেভলিউশন চলতেছে, এআই রেভলিউশন, এই এআই রেভলিউশনে বাংলাদেশও যেন, বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের ইঞ্জিনিয়ার, বাংলাদেশের মেধাগুলো যেন কাজে লাগাতে পারে, কাজে লাগাতে পারি আমরা, সেই আশা ব্যক্ত করে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা লাস্ট কোয়েশ্চেন আই গেস না নিয়ে পারতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে টিউশন, টিউশন করায়ও না, টিউশন করাইলে টাইম নষ্ট। টিউশনের পরিবর্তে তুমি একটা ডেভেলপমেন্ট শিখো কোনো একটা জায়গায়, কম টাকা হইলেও তুমি একটা আই গেস ওই ইন্টার্নশিপ করো বা কোনো একটা ভাইয়ের সাথে, কোনো একটা স্যারের সাথে যুক্ত হয়ে কোনো একটা প্রজেক্টে কাজ করে ফেলো, দ্যাট উইল বি ফার মোর বেটার দেন ডুইং টিউশন। ভাইয়া ট্রিপলি সিএসসি কোনো ডিপার্টমেন্টই তেমন প্যাশন নাই, বাট যেহেতু যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছে, কাইন্ডলি সাজেশন করেন। আমার সাজেশন হচ্ছে আই গেস সচিন সাহেব সবাই বলবে সিইসি নিয়ে পড়ো, কারণ এটাতে অনেক বেশি এক্সপ্লোর করার সুযোগ আছে। ট্রিপলিতেও অনেক একটা সময় অনেক পপুলার ছিল, অনেক কিছু করতেছে মানুষ, বড় বড় ইন্টেল সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে। বাট আমার কাছে মনে হয় সিএসিটাতে অনেক বেশি ব্রাঞ্চ আউট করার সুযোগ আছে এবং এখান থেকে অনেক জায়গায় যেতে পারবা। তো সিএসসিতে একটু এফোর্ট দিলেই, চাইলেই আই গেস অনেক ভালো কিছু করা সম্ভব। তো ফ্রম ফ্রম মাই পার্সপেক্টিভ আমি ওদের কাছে আর যাচ্ছি না, ওরা আরো এলাবোরেটিভ অ্যান্সার দিতে পারতো, বাট ইউ শুড গো ফর সিএসসি বা সিএসসি রিলেটেড সাবজেক্ট, কারণ এখানে এফোর্ট দিলেই পারবা। আর ফান্ডামেন্টাল একটা বই সাজেস্ট করতে চাইছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর। সোহেব তুমি যদি জাস্ট 1 সেকেন্ড, 10 সেকেন্ড একটা ছোট্ট বইয়ের নাম বলে দাও কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য। হ্যাঁ, নর্মালি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য দুটাই বই আসলে আমি জানি। একটা হচ্ছে কি কম্পিটিটিভ প্রোগ্রামিং 3 বাই হচ্ছে কি স্টিফেন হালিম, একটা বই আছে। এন্ড আরেকটা বই হচ্ছে কি কম্পিটিটিভ প্রোগ্রামার্স হ্যান্ডবুক। বাট ইনিশিয়ালি আমি সাজেস্ট করবো যে আসলে বুক থেকে না করে আমরা যাতে কোড ফোর্সেসে হ্যান্ডস অন করি, আমরা ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করি। কারণ আসলে আমিও শুরুতে বুক থেকে শুরু করছিলাম, বাট আমার কাছে কেন আপাতত মনে হয় আর কি বুক থেকে না করে গ্র্যাজুয়ালি শেখাটা বেশি ভালো।
বুকে অনেক বেশি ইনফরমেশন একসাথে দিয়ে দেয়, যেটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ। সো সো আই গেস তো আমরা সবাই উত্তর পেয়ে গেছি। বইয়ের জন্য দুইটা বইয়ের নাম বললো, আই গেস তোমরা আবার একটু রিক্যাপ করে জেনে নিও। প্রোগ্রামার্স হ্যান্ডবুক একটা বুক আছে, বাট তারপরও হুম। হ্যান্ডস অন প্র্যাকটিস করাটা তোমার জন্য বেশি বেটার, কারণ আলটিমেটলি তোমাকে হ্যান্ডস অন প্র্যাকটিসই করতে হবে। সো এটা তুমি ওয়েবসাইট থেকে করো, কোড ফোর্সেস থেকে করো, কোড ফোর্সেস থেকে করলে আই গেস সবচেয়ে বেশি বেটার, কারণ ওখানেই সবাই সব কম্পিটিটিভ প্রোগ্রামাররা যায়, ওখানেই সবাই কোডিং করে। সো ওটা তোমাদের জন্য বেটার হইতে পারে। আরো কিছু জানা থাকলে আমাদের কাছে রিচ আউট করো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সোহাইব, থ্যাংক ইউ সচিন, থ্যাংক ইউ অনিক। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।